আচ্ছা, তো যদি একটা আর্মেচার কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করানো হয় এবং সেই কারেন্ট ক্যারিং আর্মেচারটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রাখা হয়, তাহলে সেই আর্মেচারটা একটা আর্মেচার কয়েলগুলোর উপরে একটা ফোর্স ইনডিউসড হয় এবং সেই ফোর্সের কারণে সে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে থাকে। তো এটাই ছিল হচ্ছে মোটরের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল এবং আমাদের মেইন যে ফর্মুলা যেটা মোটরকে ড্রাইভ করে সেটা হচ্ছে F = I ডট L ক্রস D। আচ্ছা, এবং ফাইনালি আমরা একটা আর্মেচার কয়েলের উপরে টোটাল যে টর্কটা ইনডিউসড হয় সেটাও দেখেছিলাম। টোটাল টর্কের ভ্যালু ছিল হচ্ছে 2RILB, এটা আমরা দেখে এসেছিলাম। এখন এখানে আমি একটু কিছু এক্সট্রা কথা অ্যাড করতে চাই আজকে, সেটা হচ্ছে যে এই যে 2RILB এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে চাই। আমরা চাই না যে এত বড় একটা ফর্মুলা বা এক্সপ্রেশনকে আমরা ইউজ করব, রাদার আমরা একটু সিম্পলিফাইড এক্সপ্রেশনের দিকে যাব। সেটা করার জন্য আমাদের ফার্স্টে ফ্লাক্সের সংজ্ঞাটা বুঝতে হবে, ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি। যদি কোনো একটা সারফেসের উপরে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় এবং সেই সারফেসের ক্রস সেকশন এরিয়াটা যদি এ হয়, এ দিয়ে দেখানো যায় সারফেসের ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে সেই একটা সারফেস মনে করো যেটার ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ, এবং তার উপর একটা ফিল্ড অ্যাপ্লাই করা হলো যেটা ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি বা ফ্লাক্স ডেনসিটি হচ্ছে বি, তাহলে টোটাল ফ্লাক্সের ভ্যালু হবে BA। অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে BA cos থিটা, বাট যদি এই এরিয়া ভেক্টরটা ইউজুয়ালি সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় বা নর্মাল থাকে, অর্থাৎ সারফেস যদি এটা হয় এরিয়া ভেক্টরটা তার থেকে নর্মাল ভাবে বা পারপেন্ডিকুলার ভাবে বের হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমার সারফেসটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে নর্মাল ডিরেকশনে থাকে, তাহলে এরিয়া ভেক্টর আর যেই ফ্লাক্স ভেক্টর বা বি ভেক্টর এদের মাঝে অ্যাঙ্গেলটা কত হয়? 0 ডিগ্রি হয়, কারণ দুইটাই সারফেসের সাথে নর্মাল, দুইটাই সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তখন টোটাল ফ্লাক্সের ভ্যালুটা হচ্ছে BA cos 0 ডিগ্রি, মানে হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল BA, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ফ্লাক্সের ভ্যালু। তাহলে আমি এই ফর্মুলাটা, এই যে আমার ছিল 2RILB, এই ফর্মুলাটাকে যদি সিম্পলিফাই করতে চাই তাহলে আমার কি করতে হবে? এটা সিম্পলিফাই করার উপায়টা হচ্ছে, আমি যদি একটা পাই, এখানে একটা পাই নিয়ে আসি, পাই আনতে হলে কি করতে হবে? আমাকে পাই দিয়ে ভাগ করে আনতে হবে, অর্থাৎ 2/π ইন্টু πRL ইন্টু BI। আমার অ্যাকচুয়ালি ছিল কত? 2RILB, আমি জাস্ট একটা পাই দিয়ে গুণ করে একটা পাই দিয়ে ভাগ করে দিলাম। এটা কেন করলাম? কারণ যাতে এই যে πRL এই অংশটা একটা এরিয়া নির্দেশ করে। কি এরিয়া নির্দেশ করে বা কার এরিয়া নির্দেশ করে? এই এরিয়াটা হচ্ছে বেসিক্যালি, তুমি যদি এই সার্কুলার পাথটা দেখো, যখন এই আর্মেচারটা ঘুরতে শুরু করে তখন কি হয়? যখন এই আর্মেচারটা ঘুরতে শুরু করে তখন কিন্তু সে একটা অ্যাকচুয়ালি সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার তৈরি করে, তাই না? একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার তৈরি করে, মানে তার যে কি বলে যে রোটেটিং পাথটাকে তুমি যদি একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার হিসেবে দেখতে চাও, সেটা আসলে একটা সিলিন্ড্রিক্যাল পাথ। এবং সিলিন্ড্রিক্যাল পাথের ক্রস সেকশনাল এরিয়া কত? πRL, অর্থাৎ রেডিয়াস ইনটু পাই ইনটু লেন্থ অফ দ্য সিলিন্ডার। এজন্য হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে 2πRL, বাট এখানে শুধুমাত্র πRL দিয়ে দেখানো হচ্ছে। দাঁড়াও বলছি, হ্যাঁ অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 2πRL। আচ্ছা হ্যাঁ, এখানে 2πRL হবে, আমি এখানে 1 দিচ্ছিলাম। দাঁড়াও 1 মিনিট, এখানে 2টা নিয়ে আসি, একটু কারেকশন করতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে। দেখো এই যে 2πRL এটা হচ্ছে তার সিলিন্ডারের ক্রস সেকশনাল এরিয়াটা। তাহলে এটা হচ্ছে যে সারফেসের উপর ম্যাগনেটিক ফিল্ডটা পড়ছে তার ক্রস সেকশনাল এরিয়া, আর সাথে বি আছে, তাহলে ক্রস সেকশনাল এরিয়া ইনটু দা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, সেটাই তো আমার টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স। আর সাথে আমার আছে আইটা আসলে আর্মেচারের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা। তাহলে আমার টোটাল ইনডিউসড টর্ক হবে 1/π ইনটু φ ইনটু আর্মেচার কারেন্ট। এবং এই 1/πটা যেটা একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা কে দিয়ে লিখি, এটাকে বলে মেশিন কনস্ট্যান্ট বলা হয়, এটাকে কে দিয়ে লেখা হয়, ঠিক আছে? তাহলে টোটাল ইনডিউসড টর্কের ফর্মুলাটা হচ্ছে কোন ল্যাগটাকে তো একটু বুঝতে পারিনি। কোন পার্টটা? স্যার এর আগের পার্টটা কি বললেন, মানে আমি শুনতে পাইনি, ল্যাগ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আরেকবার। এই যে 2πR এই পার্টটা হচ্ছে, মানে আমার ফর্মুলাটা ছিল হচ্ছে 2RILB, আগের দিন এটা আমরা দেখে আসছিলাম। তো আমি এটাকে সিম্পলিফাইড করার জন্য এখানে একটা পাই দিয়ে গুণ করলাম এবং একটা পাই দিয়ে ভাগ করে দিলাম। আর এই যে 2πRL এই অংশটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারের ক্রস সেকশনাল এরিয়া, তাই না?
একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার যার রেডিয়াস হচ্ছে r আর লেন্থ হচ্ছে l, সেটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 2 পাই rl। এবং সেটা আসলে এখানে সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারটা কোথা থেকে আসলো? বেসিক্যালি আসলো হচ্ছে রোটেটিং আর্মেচারটা থেকে। রোটেটিং আর্মেচারটাকে যদি তুমি একটা 3D স্ট্রাকচার হিসেবে চিন্তা করো, মনে করি আর্মেচারটা ঘুরছে, সে আসলে একটা সার্কুলার পাথে ঘুরছে, এবং 3 ডাইমেনশনালে চিন্তা করলে সেটা আসলে একটা সার্কুলার না, 2D হিসেবে চিন্তা করলে সার্কুলার, 3 ডাইমেনশনালে চিন্তা করলে সাথে একটা লেন্থ অ্যাড হয়, তখন সেটা একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। দ্যাটস ওয়াই তার ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে 2 পাই rl। তাহলে 2 পাই rlটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের আন্ডার একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, আর বিটা হচ্ছে সেই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। তাহলে এই দুইটার গুণফলই কি? টোটাল ফ্লাক্স। এই জন্য এই এ বি এর গুণফলটা হচ্ছে টোটাল ফ্লাক্সে লেখা হচ্ছে, আর এই আইটা হচ্ছে আমার আর্মেচার কারেন্ট। আর এই 1 বাই পাইটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমরা কে হিসেবে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে? তাহলে টোটাল ইনডিউসড টর্কটা হচ্ছে কে ফাই আই এ। এ পর্যন্ত বুঝতে পেরেছে সবাই কে ফাই আই এ কিভাবে আসলো? কার কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা দেখো পাশে লেখা আছে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন ফর স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর। কেন স্পিড কন্ট্রোলের জন্য ইম্পর্টেন্ট? এখানে টর্কের সাথে আমরা আগের দিন বলে আসছিলাম যে লিনিয়ার ক্ষেত্রে বা লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেটা ফোর্স, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে সেটা হচ্ছে টর্ক। আর ফোর্স থেকে কিন্তু আমার স্পিডটা জেনারেট হয়। আমার স্পিড কোথা থেকে আসবে? কোনো কিছুর উপর ফোর্স অ্যাপ্লাই করলেই স্পিড আসবে। তো সেই ক্ষেত্রে আমার এখানে যে সার্কুলার স্পিডটা সেটা কি ছিল? ওমেগা। এই যেটা আমরা আগের দিন দেখে আসছিলাম যে যখন আমার আর্মেচারটা ঘুরবে সেটা ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে ঘুরবে। তো এই স্পিডটা কোথা থেকে আসবে? টর্ক ইনডিউসড হলেই কিন্তু স্পিডটা আসবে, টর্ক ছাড়া কিন্তু স্পিড আসবে না। এজন্য হচ্ছে এই টর্ক যদি আমি মানে টর্কের ইকুয়েশনটা যদি আমি কন্ট্রোল করতে পারি, আমি কিন্তু ডিসি মোটরের স্পিডটাকেও কন্ট্রোল করতে পারবো। ক্লিয়ার সবাই? ডিসি মোটরের স্পিডটা কন্ট্রোল করার জন্য হচ্ছে টর্কটাকে কন্ট্রোল করা লাগবে। আচ্ছা, তো এরপর এই জিনিসটা আমরা আগের দিনও দেখে আসছিলাম যে আমরা মানে যেটা আমাদের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল ছিল, সেখানে আমরা দেখে আসছিলাম হচ্ছে একটা বার ম্যাগনেট, তাই না? সেখানে আমরা হচ্ছে একটা নর্থ পোল সাউথ পোল সহ একটা বার ম্যাগনেট বা একটা পার্মানেন্ট ম্যাগনেট দেখিয়েছিলাম। কিন্তু আমরা চাইলে এই পার্মানেন্ট ম্যাগনেট ইউজ না করে এর জায়গায় একটা ইলেকট্রোম্যাগনেট ইউজ করতে পারি, রাইট? এটা আমরা দেখে আসছিলাম যে যখন একটা সলিনয়েডের ভিতরে বা একটা তারের পেঁচানো অংশের ভিতরে সার্কুলার প্যাথে কারেন্টকে ফ্লো করানো হয়, তখন কি হয় যে এই যে তোমার এই যে থাম্বস রুল, এটা দিয়ে আমরা দেখতে পাই যে আমার 4টা আঙ্গুল যদি কারেন্টের দিককে নির্দেশ করে, তাহলে থাম্বের ডিরেকশনটা হবে নর্থ পোল আর সাউথ পোলের ডিরেকশনকে নির্দেশ করবে। থাম্বটা যেদিকে দেখাবে সেদিকটা হচ্ছে নর্থ পোল, সেখান থেকে ফ্লাক্স বের হয়ে সাউথ পোলে ঢুকবে, ঠিক আছে? এভাবে আমরা একটা মানে একটা কয়েল অফ ওয়্যারের ভিতরে কারেন্ট ফ্লো করে সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ডকে ইনডিউস করতে পারি। তো সেভাবেই আমরা কি করছি যে এখানে কোনো পার্মানেন্ট ম্যাগনেট বা বার ম্যাগনেট ইউজ না করে একটা স্টেটর, এটার নাম ছিল কি? স্টেটর ছিল, তাই না? একটা স্টেটরের তার পেঁচিয়ে সেখানে যদি কারেন্ট ফ্লো করাই, সেখানে একটা নর্থ পোল এবং সাউথ পোল জেনারেট হবে। যেমন এখানে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, ডান দিকে। যদি এটাকে আমি আমার 4টা আঙ্গুল দিয়ে দেখাই আর থাম্বটাকে যদি আমি মানে বের করে দেখাই, তাহলে কি হবে? যে থাম্বের ডাইরেকশনটা হবে আমার নর্থ পোল থাকবে। তাহলে তোমরা যদি এটা নিজেরা করে দেখো, দেখবা যে সাউথ পোলটা আসে হচ্ছে নিচের দিকে, মানে এই উপরের অংশটার ক্ষেত্রে, উপরের যে এক্সটেন্ডেড অংশটা, সেখানে সাউথ পোলটা আসে নিচের দিকে, নর্থ পোলটা আসবে উপরের দিকে। সিমিলার নিচের যে এক্সটেন্ডেড অংশটা, সেখানে নর্থ পোলটা আসবে উপরের দিকে, সাউথ পোলটা আসবে নিচের দিকে। যার কারণে আমরা এই ভিতরে মানে স্টেটরের ভিতরে একটা নর্থ পোল পাবো, একটা সাউথ পোল পাবো, ঠিক আছে? এই জিনিসটা এই পর্যন্ত আমরা গতদিন দেখেছিলাম, ঠিক আছে? তো এই প্রিভিউ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? লাস্ট 10 মিনিটস আমি শুধু গত ক্লাসের একটা প্রিভিউ আরেকবার দিলাম। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ কেউ কিছু? গুগল ক্লাসরুমে আপলোড করে দিতেন ভালো হতো। কোনটা? মানে লেকচারটা? লেকচারটার ভিডিওটা গত ক্লাসের। হ্যাঁ, ভিডিওটা আমি দিয়ে দিব। ওটা আমি ইউটিউবে একটা প্লেলিস্ট করে তোমাদের লিংক দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আর স্যার এই স্লাইডটাও দিয়ে দিলে ভালো হয়, মানে পিডিএফটাও দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, পিডিএফ আমি গত ক্লাসেরটা অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি ড্রাইভে, তোমরা একটু দেখো। আর আজকেরটা আমি দিয়ে দিব। এই স্লাইডটা অ্যাকচুয়ালি মানে এই ডক ফাইলটা তোমাদের রেগুলারলি আপডেট হতে থাকবে, ঠিক আছে? স্যার আমাদের স্যার ক্লাসরুমে তো আসে নাই স্যার। ক্লাসরুমে ড্রাইভ সেকশনে গিয়ে দেখো, ড্রাইভ সেকশনে আছে, গুগল ড্রাইভ সেকশনে গিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন
এই পর্যন্ত যদি কোশ্চেন না থাকে তাহলে আমি একটু সামনের দিকে মুভ করি। তো এখানে আমরা দুই ধরনের কয়েল দেখতে পাচ্ছি। একটা কয়েল হচ্ছে, দেখো এখানে ফিল্ড মানে যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করার জন্য যে কয়েলটা, সেটার নাম হচ্ছে ফিল্ড কয়েল। খুব মানে সিম্পল একটা ব্যাপার, যে আমি যেই কয়েল দিয়ে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবো, যেটা আমার ইলেকট্রোম্যাগনেট হিসেবে কাজ করবে, সেই কয়েলটাকে আমি বলবো ফিল্ড কয়েল। যেমন এখানে নামটা দেওয়া আছে কি ফিল্ড উইন্ডিং। উইন্ডিং মানে আসলে কয়েল, ঠিক আছে? উইন্ডিং মানে হচ্ছে আসলে কয়েল। সো এই কয়েল দুইটা, উপরের আর নিচের এক্সটেন্ডেড পার্ট হচ্ছে কয়েল দুইটা, সেটা হচ্ছে ফিল্ড কয়েল। আর আরেকটা কয়েল আছে, সেটা কি, সেটা হচ্ছে আমার আর্মেচার কয়েল। আর্মেচার কয়েল কোনটা, এটা আমরা যে স্ট্রাকচারটা দেখে আসলেই বুঝবো। দেখো আর্মেচার কয়েল কোনটা, এই পুরো জিনিসটাই, এই পুরো জিনিসটাই যেখানে তুমি বাইরে থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করছো এবং সেটা ব্রাশ হয়ে কমিউটেটর হয়ে পুরো আর্মেচার কয়েলে যেটা ফ্লো করছে, এই পুরো জিনিসটাই হচ্ছে তোমার আর্মেচার কয়েল, পুরো কয়েলটাই, ঠিক আছে? আর বাকি কি ছিল, আমাদের ম্যাগনেট ছিল। ম্যাগনেটের জায়গায় তো আমরা ইলেকট্রোম্যাগনেটিক কয়েলটাকে নিয়ে আসলাম। তাহলে এখন ম্যাগনেটটার জায়গায় আছে ফিল্ড কয়েল, আর আর্মেচার কয়েলটা আগের মতোই আছে। আর্মেচার কয়েল চেঞ্জ হয় নাই। আর্মেচার কয়েলটা হচ্ছে এই ভোল্টেজ সোর্স সহ ব্রাশ কমিউটেটর পুরোটা হয়ে যে কয়েলটা, সেটাই হচ্ছে আর্মেচার কয়েল। আর বার ম্যাগনেটটার জায়গায় চলে আসছে হচ্ছে আমার ফিল্ড কয়েলটা, ঠিক আছে? তাহলে এই যে এখানে যেটা, এই ফিগারটা যদি দেখি, এটা হচ্ছে ক্রস সেকশনাল যে অংশটা বা ফিগারটা, এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ যে আর্মেচার কয়েলটা হচ্ছে এইটা, ভোল্টেজ সোর্স সহ। এই যে উপরে যে আর্মেচারের উপরে দুই পাশে যে এক্সটেন্ডেড অংশ, সেটা আসলে কমিউটেটর বোঝাচ্ছে, ঠিক আছে, যেটার সাথে বাইরের সার্কিটটা কানেক্টেড থাকে। তাহলে এই পুরাটা আমি অ্যানোটেট করে দেখাই। অ্যানোটেশন আসছে না কেন? হ্যাঁ আসছে। আচ্ছা, এই যে পুরাটা, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পার্টটুকু, এটা হচ্ছে আমার আর্মেচার কয়েল। আর এই যে পুরাটুকু, অর্থাৎ এই অংশটুকু, এই পুরাটা হচ্ছে আমার ফিল্ড কয়েল, ঠিক আছে? তাহলে ফিল্ড কয়েল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, আর আর্মেচার কয়েলের মধ্য দিয়ে হচ্ছে আমরা বাইরে থেকে কারেন্ট ফ্লো করাই। এবং এই দুইটা ফোর্সের কারণে, একটা ম্যাগনেটিক ফোর্স আর একটা ইলেকট্রিক ফোর্স, এই দুইটা ফোর্সের কারণে আর্মেচারটা ঘুরতে শুরু করে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো একটু আরেকবার বলবেন স্যার, আমি শুনতে পাইনি, ল্যাগ হচ্ছিল। আচ্ছা আচ্ছা, আরেকবার বলি। তোমার এখানে, হ্যাঁ এখানে তোমার দুইটা কয়েল, এটা তো বুঝতে পারছো। একটা হচ্ছে ফিল্ড কয়েল, ফিল্ড কয়েলটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করে। অ্যানোটেট করে আরেকবার দেখাই। এই যে তোমার অংশটা দেখতে পাচ্ছো, হ্যাঁ, তোমার এই ভিএফটা হচ্ছে তোমার ফিল্ড কয়েলে তুমি যে ভোল্টেজটা দিচ্ছ, ফিল্ড ভোল্টেজ, ঠিক আছে? এই ভিএফটা সহ যে উইন্ডিংটা, এই যে এই পুরো উইন্ডিংটা, এইটা হচ্ছে তোমার ফিল্ড কয়েল। এটার কাজই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে জেনারেট করা। আর এই যে ভিটি যেটা, এটাকে আমরা টার্মিনাল ভোল্টেজ বলি। যাই হোক, এটা তুমি আর্মেচার ভোল্টেজ বলতে পারো, ভিএও বলতে পারো, আর্মেচার ভোল্টেজ। তাহলে এই যে ভিটি সহ যে পুরোটা আর্মেচার মধ্য দিয়ে যাচ্ছে, এই পুরোটা হচ্ছে আর্মেচার কয়েল। বুঝতে পারছো? তাহলে দুইটা কয়েল, একটা হচ্ছে ফিল্ড কয়েল, একটা হচ্ছে আর্মেচার কয়েল। একটা হচ্ছে আর্মেচার কয়েলে আমরা ইলেকট্রিক এনার্জি দেই, আর ফিল্ড কয়েলে আমরা ইলেকট্রিক এনার্জি দেই, সেটা আসলে ম্যাগনেটিক এনার্জি তৈরি করে। সেইভাবে ইলেকট্রিক্যাল এনার্জি আর ম্যাগনেটিক এনার্জি সাপ্লাই করে আমরা আর্মেচারটাকে ঘুরাই। ক্লিয়ার এবার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি একটু সামনের দিকে মুভ করি, ঠিক আছে? আচ্ছা, এখন আজকে মানে গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ডিসি মোটর, এই যে আমরা এত কিছু দেখলাম, এই যে এত কনস্ট্রাকশন দেখলাম, আর্মেচার কয়েল, ফিল্ড কয়েল, এত কিছু দেখে আসলাম, এগুলো তো মানে যখন তুমি কাজ করবে জিনিসগুলো নিয়ে, তখন তো আসলে প্রত্যেকবার এভাবে সব জিনিস একে একে বোঝানো সম্ভব না, তাই না? তখন তোমাকে সিম্পলিফাই করে সবকিছু বোঝার চেষ্টা করতে হবে। সেই সিম্পলিফাই করে বোঝার কাজটাই করবো হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ এটাকে একটা সার্কিট ফর্মে বা স্কেমেটিক ফর্মে তোমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ বলো। স্যার, উপরের ইয়াতে যে আমরা তো দুই রকমের ম্যাগনেট ইউজ করতেছি, এটা স্যার কেন করা লাগে? মানে দুইটাকে দুই রকমের ইম্পর্টেন্স, মানে ইমপ্যাক্ট ফেলতেছে, মানে কোনটাতে বেশি হয় কোনটাতে কম হয় এরকম? আচ্ছা হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, তোমরা এটা আমি আজকে তোমাদের বলবো না, এটা নেক্সট কিছু দিনের পরে তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে যে একটা তুমি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছো, সেটার উপর বেস করে একটা নামই আছে, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর। একটা ডিসি মোটর আছে শুধুমাত্র পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করেই কাজ করে। আর কিছু মোটর আছে যেখানে তুমি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করবা না, যেখানে তুমি ইউজ করবে হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, যেমন যে স্টেপার মোটর বা এই যে ব্রাশলেস ডিসি মোটর, এগুলোতে তুমি আসলে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করবা না, তুমি ইলেকট্রোম্যাগনেট ইউজ করবা। তো এই
ইলেকট্রোম্যাগনেট আর পার্মানেন্ট ম্যাগনেটের উপর বেস করে মোটরের ক্লাসিফিকেশন আলাদা আছে। যখন আমরা ক্লাসিফিকেশন গুলো একটু দেখবো তখন তুমি বুঝতে পারবা যে কোনটা মানে বেশি কাজে কোনটা কম কাজে, এটা তখন তুমি বুঝতে পারবে। ঠিক আছে, ক্লাসিফিকেশনটা দেখার সময়। এবং একটা জিনিস দেখো, আমি এখানে ফুড ফর থট নামে একটা সেকশন রেখেছি। ফুড ফর থট মানে হচ্ছে যে দেখো এখানে ফুড ফর থটে কি বলেছি, ডিসকাস হুইচ টাইপ অফ ইন্ডাকশন ইজ বেটার, পার্মানেন্ট ম্যাগনেট ইন্ডাকশন অর ইলেকট্রোম্যাগনেট ইন্ডাকশন। এটা তোমাদের জন্য একটা কোশ্চেন হিসেবে আমি রেখে দিয়েছি, সেটা তোমরা নিজেরাও চিন্তা করো এবং আমরা যখন নেক্সট কিছুদিন পর স্পেশাল টাইপ গুলো পড়বো তখনও তোমরা এটা বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা এবার আমি একটু মুভ অন করি, ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে যদি যাই। তো আমরা এতক্ষণ জেনে আসলাম যে আমাদের দুইটা সেকশন আছে তাই না, একটা হচ্ছে আর্মেচার কয়েল আর একটা হচ্ছে ফিল্ড কয়েল। এখন আর্মেচার কয়েলে যদি এটাকে সিম্পলিফাই করতে হয়, কিভাবে সিম্পলিফাই করব একটু মানে ব্যাখ্যা করে আসি। দেখো এই ডান দিকের যে পোরশনটুকু, অর্থাৎ অ্যানোটেশন করে দেখে দাঁড়াবো, হ্যাঁ ডান দিকের যে অংশটুকু এটা হচ্ছে আমার আর্মেচার কয়েলের সার্কিট, আর বাম দিকের যে অংশটুকু এটা হচ্ছে আমার ফিল্ড কয়েলের সার্কিট। সো দিস ইজ মাই ফিল্ড কয়েল, দিস ইজ মাই আর্মেচার কয়েল। এখন দেখো আর্মেচার কয়েলে কি কি আছে, একটা ভোল্টেজ সোর্স আছে। ভোল্টেজ সোর্সের কথা থেকে সেটা তুমি জানো, যেটা আমরা আর্মেচারে যে ভোল্টেজটা দিব বাইরে থেকে, টার্মিনাল ভোল্টেজ বা আর্মেচার ভোল্টেজ সেইটা। ঠিক আছে, সেটা হচ্ছে ভিটি। এটা আমরা কনস্ট্রাকশনও দেখে আসছি, আবার এই যে কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম এই যে এখানে আমরা দেখে আসছিলাম তাই না, যে এখানেও আমার আর্মেচার কয়েলে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগে। ঠিক আছে, এই ভোল্টেজে ব্রাশ কমিউটেটর হয়ে আর্মেচার কয়েলে যায়। ঠিক আছে, আচ্ছা আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে এরপর, হ্যাঁ এরপর আর্মেচারে কি ভিটি ছাড়া যেটা আছে সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকবে, কারণ ওয়্যার মানে কয়েল মানে কি তার একটা রেজিস্ট্যান্স থাকবে। তুমি যে কোনো ওয়্যার বানাবো ওয়্যারের ভিতরে রেজিস্ট্যান্স অবশ্যই থাকবে। ঠিক আছে, সো সেই রেজিস্ট্যান্সটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স আর এ। এই যে দেখো নিচের ফিগারটা দেখো, এই যে আর এ, আর্মেচার ভিতরে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। এখানে ব্রাশ ভোল্টেজ নামে একটা অংশ রাখা আছে, ভি ব্রাশ নাম। ব্রাশ ভোল্টেজ, ব্রাশ ভোল্টেজটা কি জিনিস, গতদিন আমরা ভিডিওটা যখন দেখেছিলাম বা যে কনস্ট্রাকশন যখন বোঝার চেষ্টা করছিলাম তখন দেখেছিলাম কি যে আমি যখন আর কি মানে আর্মেচারটা ঘুরে তখন কিন্তু বারবার কমিউটেটর এবং ব্রাশের মাঝখানে একটা কানেকশনের ব্যাপার থাকে। যখন কয়েলটা একদম ভার্টিক্যাল পজিশনে চলে যায় তখন কানেকশনটা থাকে না, আবার যখন কয়েলটা হরাইজন্টাল পজিশন চলে আসে তখন কিন্তু কমিউটেটর আর ব্রাশের মাঝে একটা কানেকশন তৈরি হয়। তাহলে এই যে ব্রাশের সাথে কমিউটেটরের বারবার যেই ফ্রিকশনটা হচ্ছে, এখান থেকে একটা স্পার্ক জেনারেট হয়, কিছু হিট এনার্জি জেনারেট হয়, মানে কিছু এনার্জি লস হয়। যে এনার্জিটা আমার এই যে ভোল্টেজ সোর্স থেকে যে এনার্জিটা পাই তার অপোজিট দিকে এনার্জি অ্যাপ্লাই করে, মানে একটা রিভার্স এনার্জি অ্যাপ্লাই করে, সহজ কথা। ঠিক আছে, এটাকে বলে ব্রাশ ভোল্টেজ। মানে এটাকে বলবেন স্যার রিভার্সের ব্যাপারটা? রিভার্সের ব্যাপারটা হচ্ছে যে তুমি গতদিনের ভিডিওটা যদি মনে করে রাখো, যখন আর্মেচার কয়েলটা তোমার ভার্টিক্যাল পজিশনে যায় তখন কি ছিল, কমিউটেটর আর ব্রাশের মাঝে কোনো কন্টাক্ট ছিল? কোনো কন্টাক্ট ছিল না তাই না, যখন একদম হরাইজন্টাল পজিশনে চলে যাচ্ছে। দাঁড়াও এক মিনিট, এই ফিগারটা দেখে আসি। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ দেখো এবার এই ফিগারটা দেখো, যখন তোমার যখন তুমি দেখো যে তোমার এই যে আর্মেচার কয়েলটা যখন তোমার একদম ভার্টিক্যাল পজিশনে চলে যাবে তখন কিন্তু তোমার এই কমিউটেটর আর ব্রাশের মাঝে কোনো কানেকশন থাকবে না, কারণ তখন কমিউটেটরটা ভার্টিক্যাল পজিশনে চলে যাবে। ঠিক আছে, কিন্তু যখন তোমার এই আর্মেচার কয়েলটা হরাইজন্টাল পজিশনে থাকে তখন কিন্তু তোমার কমিউটেটর আর ব্রাশের মাঝে একটা কন্টাক্ট তৈরি হয়। ঠিক আছে, যে কন্ট্যাক্টের কারণেই আর্মেচার ভিতরে কারেন্টটা ফ্লো করতে পারে, কিন্তু ভার্টিক্যাল পজিশনে কিন্তু এই কন্ট্যাক্টটা থাকে না, যার কারণে তোমার কারেন্টটা ফ্লো করতে পারে না। ঠিক আছে, তো এটা কতদিন ভিডিওতে আমরা দেখেছিলাম। তো এই যে একবার কন্ট্যাক্ট তৈরি হওয়া আরবার কন্ট্যাক্ট মানে ডিটাচ হয়ে যাওয়া, এই কারণে কি হয় যে যেসব মোটরের ব্রাশ থাকে বা কমিউটেটর থাকে সেগুলোতে প্রচুর পরিমাণে স্পার্ক জেনারেট হয়, সাথে অনেক হিটও জেনারেট হয়, হিট এনার্জি তৈরি হয়, এবং এই এনার্জি গুলো আসলে কোনো কাজে লাগে না, এগুলো আসলে ওয়েস্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই এনার্জিটাই আসলে কি করে যে আমার মেইন যে সোর্স এনার্জি অর্থাৎ যেটা আমার টার্মিনাল ভোল্টেজ সোর্স সেটার এগেইনস্টে কাজ করে না, কারণ আমি তাকে যে এনার্জিটা দিতে চাচ্ছি সেখান থেকে কিছু এনার্জি হিট আকারে লস হয়ে যাচ্ছে, কিছু এনার্জি মানে স্পার্কের কারণে লাইট এনার্জি হিসেবে লস হয়ে যাচ্ছে, যার কারণে আমি যে ইলেকট্রিক্যাল এনার্জি তাকে দিয়ে যাচ্ছি সার্কিটে সেই পুরোপুরি ইলেকট্রিক্যাল এনার্জিটা সে পাচ্ছে না।
দ্যাটস ওয়াই এই লসটাকে মডেল করার জন্য আমরা এখানে ব্রাশ ভোল্টেজ নামে একটা অংশ রাখি, যেটা আমার দেখো এটার পোলারিটিটা দেখো, এটার পোলারিটি হচ্ছে তোমার এই ভিটির অপোজিটে, ভিটির যেখানে প্লাস ভি ব্রাশের প্লাস ঠিক ওই পয়েন্টার দিকে, অর্থাৎ এখানে এই পুরো সার্কিটের লুপটাতে ভিটি যেদিকে কারেন্ট ফ্লো করাবে ভি ব্রাশ তার অপোজিটে কারেন্ট ফ্লো করাবে, অর্থাৎ সেটা রিভার্স ফ্লো দিবে এখানে ভিটির রিভার্স ফ্লো। এজন্য হচ্ছে তোমার এটা একটা লস ভোল্টেজ বলা যেতে পারে। এটাকে আমরা ভি ব্রাশ দিয়ে মডেলিং করেছি, বুঝতে পেরেছো? আবার ভি ব্রাশ জিনিসটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই ভি ব্রাশটা হইলো, আরেকটা জিনিস হচ্ছে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, এটাকে আমরা বলি ইএ, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ। এই যে এখানে কথাটা লেখা আছে, দাঁড়াও, এই যে হ্যাঁ, এটাকে আইডিয়াল ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটার নামই হচ্ছে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ। ঠিক আছে, এটা আসলে কি আমি একটু ব্যাখ্যা করে আসি। এটা তোমরা একটু মানে বেটার আইডিয়া পাবা যখন আমরা 1-2 দিন পরে ডিসি জেনারেটর পড়বো। এখন তোমরা ডিসি মোটর পড়ছি, যখন আমরা ডিসি জেনারেটর পড়বো তখন তোমরা এটা সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া পাবা। এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে যে তোমরা এটা যেরকম দেখে আসছো যে একটা লুপের ভিতরে বা কয়েলের ভিতরে কিভাবে টর্ক ইনডিউসড হয়, ঠিক আছে, ওই ইনডিউসড টর্কের মতো করেই এর ভিতরে একটা ভোল্টেজও ইনডিউসড হয়। সেই ভোল্টেজ ইনডিউস হওয়ার ফর্মুলাটা হচ্ছে, ভোল্টেজ ইনডিউস হওয়ার ফর্মুলাটা হচ্ছে এই যে এখানে আমি লিখে রেখেছি, ভোল্টেজ ইনডিউস হওয়ার ফর্মুলাটা হচ্ছে ভি ক্রস বি ডট এল। তোমাদের ফোর্স ইনডিউস হওয়ার বা টর্ক ইনডিউস হওয়ার ফর্মুলা কি ছিল? আই ডট এল ক্রস বি। সিমিলারলি ভোল্টেজ ইনডিউস হওয়ার ফর্মুলাটা হচ্ছে ভি ক্রস বি ডট এল। এই জিনিসটা কোথা থেকে আসে? এটা আসে হচ্ছে যে তুমি ভিটা কি, এখানে ভিটা হচ্ছে বেসিক্যালি রিলেটিভ মোশন, মানে হচ্ছে যে তোমার ম্যাগনেটিক ফিল্ড আর কয়েলের মাঝে যদি রিলেটিভ মোশন থাকে, মানে দুইটা একটা সাপেক্ষে যদি মুভ করতে থাকে, তাহলে সেখানে একটা রিলেটিভ মোশন চলে আসছে। যেমন এই ক্ষেত্রে আমার কি ম্যাগনেটিক ফিল্ডটা স্থির, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু নড়ছে না, ওটা কিন্তু স্ট্যাটিক, ওটা কিন্তু স্থির থাকছে, ওটা স্টেটর দিয়ে স্থির থাকছে। রোটেটিং কোনটা? আর্মেচার কয়েলটা ঘুরছে। তাহলে যে আর্মেচার কয়েল আর ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে একটা রিলেটিভ মোশন আছে, এই রিলেটিভ মোশনটা হচ্ছে ভি, ঠিক আছে, আর বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এলটা হচ্ছে লেন্থ ভেক্টর, যেটা গত ক্লাসে বলেছিলাম যে কোনো কারেন্ট ক্যারিং কয়েলের একটা লেন্থ ভেক্টর থাকে। তো এই ভি ক্রস বি ডট এল এর কারণে একটা ভোল্টেজ ইনডিউসড হয়। বেসিক্যালি একটা ফ্যারাডেস ল থেকে আর কি এই সূত্রটা আসে, যেটা আমরা যখন ডিসি জেনারেটর করব তখন একটু ক্লিয়ার ধারণা পাবো। যখনই কোনো একটা কয়েলকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঘোরানো হবে তখনই তার ভিতরে একটা ভোল্টেজ ইনডিউস হয়ে যাবে। সেই ভোল্টেজটাকে আমরা বলি ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ, সেটা ভিতরে নিজে থেকে জেনারেট হচ্ছে, এজন্য সেটাকে বলা হয় ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ। ইএ দিয়ে মডেল করা হয়েছে এখানে, ঠিক আছে। তো এই ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ, এটার পোলারিটিটাও আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করি বাইরে থেকে, দ্যাট ইজ দ্য টার্মিনাল ভোল্টেজ, সেটার অপোজিট হয়। ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজের পোলারিটি এই ভি ব্রাশের মতোই ভিটির অপোজিটে থাকবে, ক্লিয়ার? তাহলে তুমি যদি পোলারিটিটা বোঝার চেষ্টা করো, আমি অ্যানোটেট করে দেখো ভি ব্রাশের প্লাস হচ্ছে এখানে, মাইনাস এখানে, ভি ই এর প্লাস হচ্ছে এখানে, মাইনাস এখানে, তাই না? এখন তুমি দেখো ভি ব্রাশ আর ইএটা কিন্তু সিরিজে আছে, কিন্তু ভিটি এর পোলারিটি কি এই দুটোর অপোজিটে না? ভিটি কিন্তু ভি ব্রাশ আর ই এর অপোজিটে কাজ করে, ওইটার প্লাস হচ্ছে এখানে, মাইনাস হচ্ছে এখানে। বুঝতে পারছো ব্যাপারটা? তুমি যদি কেভিএল কার্শফস ভোল্টেজ লটা অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবা যে এই দুইটার পোলারিটি হচ্ছে ভিটির অপোজিটে। তার মানে হচ্ছে তুমি যদি ইকুয়েশন লেখো, দাঁড়া ইকুয়েশনটা আছে কিনা আমি দেখি, ইকুয়েশনটা কি এখানে আপাতত আছে? ইকুয়েশনটা পরে আছে, ঠিক আছে, পরে, আচ্ছা একটু পরে আমরা এটাতে আসতেছি, আমরা জাস্ট মানে আগে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখে আসি শুধু। আচ্ছা নোটেট করে দাও। হ্যাঁ আচ্ছা, দেখো যে এখানে তোমার যেটা হচ্ছে যে মেইনলি হচ্ছে ভি ব্রাশ আর এবং ইএ এই দুইটা ডিরেকশন মানে পোলারিটি হচ্ছে ভিটির অপোজিটে, ঠিক আছে। যার কারণে হচ্ছে তোমার তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো তাহলে তুমি ব্যাপারটা মানে পোলারিটির ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা আমি একটু পরে ইকুয়েশন দেখলে বুঝতে পারবো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আর্মেচারের পোরশনটুকু। আর্মেচারে তুমি একটা টার্মিনাল ভোল্টেজ অ্যাপ্লাই করবা, ভি ব্রাশটা হচ্ছে ব্রাশ কমিউটেটর কন্ট্যাক্টের কারণে যে লসটা হবে সেই লসকে মডেল করার জন্য আমরা ভি ব্রাশ এখানে ভোল্টেজ সোর্স হিসেবে ইউজ করি, আর ইএটা হচ্ছে ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ, এটা ফ্যারাডেস ল থেকে আসে। অর্থাৎ কোন একটা আর্মেচার কয়েলকে যখনই তুমি ফিল্ডের মাঝে কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝে ঘুরাইতে চেষ্টা করবা, রিলেটিভলি মুভ করানোর চেষ্টা করবা, তখন এই ভোল্টেজটা ইনডিউসড হবে কয়েলের ভিতরে, ঠিক আছে। এটাকে বলে ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ। আর এই যে বাকি অংশটুকু যেটা থাকে সেটা কি ফিল্ড কয়েল, তাই না? বাম দিকের অংশ ছিল আমাদের ফিল্ড কয়েল। এই ফিল্ড কয়েলও সেম অবস্থা। ফিল্ড কয়েলে দেখো কি কি থাকবে, একটা ভোল্টেজ সোর্স থাকবে,
এটা আমরা ওই ফিগারটা তো দেখে আসছি। কোথায় গেল ফিগারটা? এই যে হ্যাঁ, এখানে আমরা দেখে আসছিলাম যে যদি আমি, আচ্ছা হ্যাঁ, এই ফিগারে দেখো যে এখানে যদি আমি ফিল্ড কয়েলটাকে অ্যাপ্লাই মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ইনডিউস করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হচ্ছে যে ফার্স্টে আমি একটা ভোল্টেজ সোর্স ভিএফ, ফিল্ড ভোল্টেজ সোর্স, এটা দিয়ে আমার এখানে কারেন্ট ফ্লো করে, কয়েলের ভিতরে কারেন্ট ফ্লো করে, যার কারণে এখানে ইলেকট্রোম্যাগনেটটা ইনডিউস হয়। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেট ইনডিউস করার জন্য বা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস করার জন্য যে ভোল্টেজটা, সেটাকে বলা হয় ফিল্ড ভোল্টেজ ভিএফ। তাহলে ফিল্ড কয়েলের বাইরে থেকে একটা ভোল্টেজ সোর্স আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে সেটা আর কি এই সার্কিট আমরা দেখতে পাচ্ছি, বাইরে থেকে একটা ভিএফ অ্যাপ্লাই করতে হবে। আর আরএফ আর এলএফটা কি, যখনই তুমি কোনো কিছুকে পেঁচাবা, মানে সহজ কথা হচ্ছে যখন একটা কয়েলকে তুমি পেঁচানোর চেষ্টা করবা, একটা তারকে, মানে তারকে পেঁচাই তো কয়েল তৈরি করবা, সলিনয়েড তৈরি করতে হয়। তো ফিল্ড জেনারেট করার জন্য বা ইনডিউস করার জন্য, অর্থাৎ এখানে দেখো যে ফিল্ড জেনারেট করতে হলে তোমাকে তারকে পেঁচায় তারপর ফিল্ড জেনারেট করতে হয়, মানে একটা সলিনয়েড তৈরি করে তারপর তোমাকে ফিল্ডটা তৈরি করতে হয়, তাই না? তো এই যে সলিনয়েড তৈরি করতে গেলে কিন্তু তোমার ইন্ডাকশনের ব্যাপারটা চলে আসবে, ইন্ডাক্টর হিসেবে সেটা কাজ করবে। ঠিক আছে, সেটা তখন ইন্ডাক্টর হিসেবে, কোনো একটা তারকে পেঁচাইলে সেটা ইন্ডাক্টর হিসেবে কাজ করা শুরু করবে। এর জন্য এখানে সেটাকে মডেল করার জন্য একটা এলএফ, দ্যাট ইজ ফিল্ড ইন্ডাকটেন্স, এলএফটা হচ্ছে ফিল্ড ইন্ডাকটেন্স, সেটা আছে। আর আরএফটা কি, ফিল্ড রেজিস্ট্যান্স। ফিল্ড রেজিস্ট্যান্স অলওয়েজ থাকবে, তার মানে হচ্ছে সেটাতে রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, তাহলে যেহেতু ফিল্ড কয়েলও একটা তার, একটা ওয়্যার, তাহলে সেখানে একটা রেজিস্ট্যান্স থাকবে। দ্যাটস ওয়াই এই তিনটা কম্পোনেন্ট ভিএফ, আরএফ আর এলএফ, এই তিনটা মিলে হচ্ছে আমার ফিল্ড কয়েল। আর আর অ্যাডজাস্টেবল নামে একটা মানে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স থাকে, এটা আসলে মানে এটা সার্কিট দেখলে বুঝবে না, এটা হচ্ছে তুমি যদি ল্যাবে যাও, কখন মেশিন ল্যাবে যাও, মেশিন ল্যাবে গেলে তোমরা দেখবা যে বাইরে থেকে একটা নব থাকে ঘোরানোর মতো, ওই নবটাকে ঘুরাইলে ফিল্ডের যে রেজিস্ট্যান্সটা সেটাকে ভ্যারি করা যায়। ফিল্ডের কয়েলের যে রেজিস্ট্যান্সটা, সেটাকে তুমি চাইলে নব ঘুরে ঘুরে বাড়াইতে কমাইতে পারবা, সেটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স, তুমি চাইলে অ্যাডজাস্ট করতে পারবা রেজিস্ট্যান্সটাকে। ঠিক আছে, তো এটা এখানে দেখানো হয়েছে। তো এইখানে মানে পরের যে অংশটুকু এই সার্কিটটাতে, মানে সেকেন্ড যে সার্কিটটা, সেখানে তোমার এই আর এফ আর আর অ্যাডজাস্টেবল, এই দুটাকে একসাথে করে একটা ভ্যারিয়েবল আর এফ হিসেবে দেখানো হয়েছে। মানে আমরা জানি ফিল্ড কয়েল রেজিস্ট্যান্স হচ্ছে কনস্ট্যান্ট, আর তুমি যে নব দিয়ে ভোল্টেজটা বাড়াও কমাও, সেই অংশটাকে এই ফিল্ড কয়েলের সাথে মানে কনস্ট্যান্ট অংশের সাথে একসাথে করে একটা ভ্যারিয়েবল ফিল্ড রেজিস্ট্যান্স এখানে দেখানো হয়েছে পরের সার্কিটটাতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা আর্মেচার সার্কিট আর একটা ফিল্ড সার্কিট, এই দুইটা মিলে আসলে একটা মোটরের। আচ্ছা হ্যাঁ বলো। যে এই ফিল্ড রেজিস্ট্যান্সের উপরে কি মোটরের রোটেশনটা ডিপেন্ড করে? আচ্ছা হ্যাঁ, ফিল্ড রেজিস্ট্যান্সের উপর মোটরের রোটেশন হ্যাঁ ডিপেন্ড করে, এটার উপরে স্পিডটা ডিপেন্ড করে, মোটর কত স্পিডে ঘুরবে এটা ডিপেন্ড করে, এটা আমরা একটু পরেই দেখবো। আজকে আমরা স্পিড কন্ট্রোল নিয়ে পড়াশোনা করবো, তখন এটা দেখবো। ঠিক আছে, আচ্ছা তো এখন নেক্সট সেটা হচ্ছে যে টাইপ অফ ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আমরা। হ্যাঁ বলো। স্যার একটু স্লো গেলে ভালো হয় আর কি, বেশি ফাস্ট যাচ্ছেন, একটু আমার ক্যাচ করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু স্লোই যাব, সমস্যা নাই। তো এখন পর্যন্ত কোশ্চেন আছে কার কোনো, মানে যে আমরা কনস্ট্রাকশন দেখলাম, ওয়ার্কিং প্রিন্সিপাল দেখলাম, আর ইকুইভ্যালেন্ট সার্কিট দেখলাম। ঠিক আছে, তো এখন পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা এখন পর্যন্ত যদি কোশ্চেনটা না থাকে, তো আমি এই ফাঁকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, অ্যাটেন্ডেন্সটা 5 মিনিট নেওয়ার পরেই আমরা টাইপে যাব। আর আজকে আমাদের যেহেতু দুইটা ক্লাস পর পর, এই মাঝখানে সমস্যা নেই, 5 মিনিটের গ্যাপ দিব। তো দুইটা ক্লাস আমরা ট্রাই করব এই টাইপ গুলার মাঝে এই সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, শান্ট ডিসি মোটর আর সিরিজ ডিসি মোটর, এই তিনটা সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে। ঠিক আছে, তো আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই, তোমরা একটু রেসপন্ড করো। ওকে, ফার্স্ট হচ্ছে আচ্ছা হ্যাঁ, গত দিনের মতোই রোল লেখা লাগবে না, তোমরা জাস্ট ওই চ্যাট বক্সে পি লিখলেই হবে। ঠিক আছে, তাহলে আমি নোট করে নিতে পারবো। সো ফার্স্ট রোল হচ্ছে রোল 1। হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে রোল 2, আর তাসনুবা আছো রোল 2। ওকে, তারপর হচ্ছে রোল 3, রোল 4, 5। यस सर। হ্যাঁ একটু পি লিখে দাও, চ্যাট বক্সে পি লিখে দাও। আচ্ছা রোল 5 তুমি কি গত ক্লাসে ছিলা? কতটা সম্ভবত অ্যাবসেন্ট ছিল তুমি? ঠিক আছে, यस सर, আমার একটু নেট প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রোল 6, রোল 6, রোল 7, 7 আছো মাইশা ইসলাম?
আচ্ছা তারপর রোল 8, রোল 9, রোল 10, রোল 11, 12, 13, sorry 13 নাই 14, 15, 16, 17, 18, রোল 18 মেহেদি হাসান মজুমদার আছো? রোল 19, রোল 19 আছো? রোল 20, রোল 21, 21, 22, 23, 24, 25, 25, Syed Sifat, হ্যাঁ আছো? 26, 26, আচ্ছা 27, 27, আরিফুল ইসলাম সোহান আছো? 27 মানে লাস্ট ডে তো অ্যাবসেন্ট ছিল, ওর কি মানে অসুস্থ কোনো কারণে? আচ্ছা তারপর 28, 28, হ্যাঁ ঠিক আছে আছো? 29, শিহাবুল ইসলাম শিফাত। 30, 31, 32, 33, 33, ফেরদৌস অনিক, ফেরদৌস ওয়াহিদ অনিক। আচ্ছা তারপর হচ্ছে 34, আচ্ছা হ্যাঁ ঠিক আছে আছো 34, তারপর 34 আছো? হ্যাঁ 34 কি আচ্ছা সাকিব বিন ইসলাম, বুঝতে পেরেছি। হ্যাঁ 35, 36, 35 না 36, 36, 37, 38, 38, খন্দকার মাহমুদ শাহরিয়ার। আচ্ছা 39, 40, 41। আচ্ছা অ্যাবসেন্ট রোলগুলো আমি একবার বলছি। রোল 7 মাইশা ইসলাম, আচ্ছা মাইশা ইসলাম নেই। রোল 18 মেহেদি হাসান মজুমদার। রোল 19 শাদ আহমেদ। রোল 26 তানভীর হাসান রিয়াদ। রোল 27 আরিফুল ইসলাম সোহান। 29 শিহাবুল ইসলাম শিফাত। 33 ফেরদৌস ওয়াহিদ অনিক। আর হচ্ছে 38 খন্দকার মাহমুদ শাহরিয়ার। ঠিক আছে, এই কয়েকজন অ্যাবসেন্ট। ওকে আচ্ছা, তো তোমাদের আর কিছুক্ষণ পর আর 10 মিনিট পর আমি একটা ব্রেক দিব। হ্যাঁ বলো স্যার 20 মিনিটস এর ব্রেক দিলে ভালো হয়েছে, আমাদের তো নরমালি 40 মিনিটস এর একটা পিরিয়ড। আচ্ছা আমি তোমাদের ম্যাক্স, আচ্ছা ঠিক আছে 5 মিনিট পর ব্রেক দিয়েছি, তোমার 10 মিনিটস এর ব্রেক, সমস্যা নাই। ঠিক আছে 5 মিনিটস পর দিয়ে দিচ্ছি তোমাদের ব্রেক। আচ্ছা একটু মিউট করে দাও। আর স্যার আমরা স্যার গুগল ক্লাসরুম, হ্যাঁ গুগল ক্লাসরুম বড় স্যার গুগল ক্লাসরুমে স্যার ড্রাইভ অপশনটা খুঁজে পাচ্ছি না স্যার, আপনি যদি লাইভের মধ্যে দেখাই দিতেন তাহলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে আমি দেখা দিব, সমস্যা নেই। ওকে তো আমরা ব্যাক করি একটু। হ্যাঁ শুনতে পেয়েছি, সমস্যা নেই, বুঝতে পেরেছি, সমস্যা নেই। ওকে তাহলে একটু মিউট করে দাও, আমি তাহলে ব্যাক করি। আচ্ছা তো আমি 5 মিনিটস আর নিয়ে তোমাদের ব্রেক দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা তো যেখানে ছিলাম সেখান থেকে একটু ওভারভিউ দিয়ে আসি যে হ্যাঁ ইকুইভ্যালেন্ট সার্কিট আমার দেখা হয়ে গেছে। তো ইকুইভ্যালেন্ট সার্কিটে যেহেতু আমরা আজকে টাইপ নিয়ে একটু কথা বলবো, জেনারিক টাইপ যদি বলো, মানে জেনারিক টাইপ বলতে বোঝাচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটের উপর বেস করে যে টাইপটা, সেটার উপর বেস করলে তোমার 4 ধরনের টাইপ হয়। এটা সেপারেটলি এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড মানে হচ্ছে যে তোমার ফিল্ড কয়েল আর আর্মেচার কয়েলটা সেপারেট থাকবে, দুইটা থেকে আলাদা থাকবে, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখে আসছি যে ফিল্ড কয়েল আর আর্মেচার কয়েলটা আলাদা থাকবে। সেকেন্ডটা হচ্ছে শান্ট ডিসি মোটর, থার্ডটা হচ্ছে সিরিজ ডিসি মোটর, আর লাস্টটা হচ্ছে কম্পাউন্ডেড ডিসি মোটর। ঠিক আছে, আর স্পেশাল টাইপ গুলো আমরা পরে দেখবো। তো
তো জেনারিক টাইপটা নিয়ে আজকে একটু ডিসকাস করব অল্প কিছু। তো ফার্স্ট আসি সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, যেটা আমরা এতক্ষণ দেখে আসছি যে আমার একটা ফিল্ড কয়েল থাকবে আর একটা আর্মেচার কয়েল থাকবে। এই দুইটা কয়েল আলাদা থাকবে, দুইটা কয়েলের মাঝে কোনো ওভারল্যাপিং থাকবে না। যেমন এখানে তুমি দেখো একটা ঢেউয়ের মতো অংশ আছে, এই ঢেউয়ের মতো অংশটাতে বুঝে যে তারটা ওভারল্যাপিং না, মানে একটা তার মানে একটা তারের সাথে একটা তারের কোনো কানেকশন নেই, ঠিক আছে? সো এর মানে হচ্ছে যে আর্মেচারটা আর ফিল্ড কয়েলটা দুইটা থেকে আলাদা থাকবে। তার মানে হচ্ছে দুইটাকে আমার সেপারেটলি এক্সাইটেড করতে হয়। আর্মেচারটাকে আমি সেপারেটলি ইলেকট্রিক্যালি এক্সাইট করি, আর ফিল্ড কয়েলটাকে আমি সেপারেটলি ইলেকট্রিক্যালি এক্সাইট করি, যেটা আমাকে ম্যাগনেটিক ফিল্ডটা দেয়, ঠিক আছে? এবং এটার যেই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা অলরেডি এতক্ষণ দেখে আসছি। এখন যদি আমি শান্ট ডিসি মোটরে চলে যাই, শান্ট ডিসি মোটরের যে সুবিধাটা সেটা হচ্ছে যে সেপারেটলি এক্সাইটেড আমার দুইটা সোর্স ইউজ করা লাগছে। একটা সোর্স দিয়ে আমি ফিল্ডকে করি মানে এনার্জাইজ করি, আর একটা সোর্স দিয়ে আমি আর্মেচারকে এনার্জাইজ করি। তো আমরা চাচ্ছিলাম যে দুইটা আলাদা সোর্স না রেখে, মানে বেশি এনার্জি খরচ না করে আমি একটা সোর্স দিয়ে কাজ করতে পারি। সে একটা সোর্স দিয়ে কাজ করার উপায়টা কি, যে আমি দুইটা সার্কিটকে মানে আর্মেচারকে এবং ফিল্ডকে, এই দুইটাকেই আমি একই সোর্স দিয়ে এনার্জাইজ করব। তার মানে হচ্ছে এই যে আমার ভিএফ যেটা ছিল, আমি আর্মেচারের দুই প্রান্তকেও এই ভিএফ এর সাথে লাগাই দিতে পারি। আগে কি ছিল, ভিএফটা আমার শুধুমাত্র ফিল্ড কয়েলকে এক্সাইট করছিল, এখন আমি আর্মেচারের দুইটা প্রান্তকেও এই ভিএফ এর দুই প্রান্তে লাগিয়ে দিয়েছি। তার মানে কি, আমার ফিল্ডের দুই প্রান্ত আমার আর্মেচারের দুই প্রান্ত এখন কি সেম জায়গা লাগানো না? ফিল্ডের দুই প্রান্ত, ফিল্ডের যে দুইটা টার্মিনাল, ফিল্ড কয়েলের যে দুইটা টার্মিনাল আর আর্মেচার কয়েলের যে দুইটা টার্মিনাল, দুইটা কিন্তু এখন সেম জায়গায় লাগানো, দুইটাই আসলে আমার ভিএফ এর অ্যাক্রসে লাগানো। তার মানে কি, এই দুইটা কয়েল এখন একটা প্যারালাল কম্বিনেশনে আছে, এজন্য এটার নাম হচ্ছে শান্ট ডিসি মোটর। শান্ট কথাটা মানে হচ্ছে প্যারালালে থাকবে, দুইটা সার্কিট একটা একটার সাথে প্যারালাল কানেকশনে থাকবে, ঠিক আছে? এজন্য এখানে তুমি যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো ঠিক আগের মতোই, খালি দেখো এই যে আর্মেচার অংশটা হচ্ছে এইটা। ও একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এই ভি ব্রাশটাকে আমরা চাইলে নেগলেক্ট করতে পারি। ভি ব্রাশটা আমি তোমাদের বলে আসছি এটার সোর্সটা কি, বাট ওই যে এনার্জি লস যেটা ছিল স্পার্ক থেকে বা হিট এনার্জি যে লস হয়, সেগুলোকে আমরা চাইলে নেগলেক্ট করতে পারি, মানে সার্কিটটা সিম্পলিফাই করার জন্য। এই জন্য ভি ব্রাশটা আমরা আগের সার্কিটে, যে এখানেও কিন্তু ভি ব্রাশটাকে নেগলেক্ট করে আমি সার্কিট তৈরি করেছিলাম সেপারেটলি এক্সাইটেডের ক্ষেত্রে, এবং শান্টের ক্ষেত্রে আমরা ভি ব্রাশকে নেগলেক্ট করেই কাজ করতে পারি, ঠিক আছে? তো এখন দেখো শান্টটা কি বলছিলাম, যে আর্মেচার আর ফিল্ড দুইটা একটা একটার সাথে প্যারালালে থাকবে, দুই টার্মিনাল একই জায়গায় থাকবে। তাহলে দেখো এখন আর্মেচারের দুই প্রান্ত দেখো, আর্মেচারের দুই প্রান্ত কিন্তু তোমার অ্যানোটেশনটা আসছে। আচ্ছা দেখো আর্মেচারের দুইটা প্রান্ত দেখো যে তোমার ফিল্ডের দুইটা প্রান্তের সাথে একই জায়গা লাগানো, তাই না? এজন্য দেখো আর্মেচার যে অংশটুকু ইএ আর আর এই দুইটা হচ্ছে আর্মেচার কয়েলের অংশ, আর বাকি যা আছে এখানে আর অ্যাডজাস্টেবল, আর এফ, এল এফ, এটা হচ্ছে ফিল্ড কয়েলের অংশ। তাহলে আর্মেচার কয়েলের অংশ আর এই ফিল্ড কয়েলের অংশ, এই দুইটার টার্মিনাল গুলো একই পয়েন্টে লাগানো, এবং এই একই পয়েন্ট থেকে আমি ফিল্ড ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজটাকে সাপ্লাই দিচ্ছি। মানে এখন যেটা হচ্ছে, আগে আমার ভিএফ আর ভিটিটা আলাদা ছিল, আগে ভিএফ ছিল ফিল্ড কয়েলের সাথে, ভিটি ছিল আর্মেচার কয়েলের সাথে। এখন আমার ভিএফ আর ভিটা একই হয়ে গেছে, দুইটা মানে ভিএফ আর ভিটি সেম সোর্স, এই দুইটাই মানে এই সোর্সটাই আমার আর্মেচার এবং ফিল্ড দুইটাকে এনার্জাইজ করে, ঠিক আছে? এজন্য এটা হচ্ছে প্যারালাল কানেকশনে আছে বা প্যারালাল কম্বিনেশন আছে। তাহলে ফিল্ড সার্কিটের অংশ এবং আর্মেচার সার্কিটের অংশ এখন একটা আরেকটার সাথে প্যারালালে কানেক্টেড আছে, এবং একই সোর্স দিয়ে আমরা দুইটাকেই এনার্জাইজ করতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার মানে ইকুইভ্যালেন্ট সার্কিট অংশটুকু। তো এখন আমি 5 মিনিটের ব্রেক দিচ্ছি, তোমরা 10টা আচ্ছা 5 মিনিট 10 মিনিট সরি 10 মিনিটের ব্রেক দিচ্ছি, তোমরা 10:55 11টায় তোমরা আবার চলে আসবে, ঠিক আছে? 11টার সময় আবার শুরু করবে, ওকে? আচ্ছা, তো আমরা আবার ব্যাক করি নাকি? সবাই কি আসছে? আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যে তোমাদের আজকে যেহেতু দুইটা মানে পিরিয়ড একসাথে, সো দুই পিরিয়ডে কিন্তু অ্যাটেন্ডেন্স দুইটা, ঠিক
আছে, এটা একটু মাথায় রাখবো। সাধারণত সপ্তাহে 3টা ক্লাস, আজকে 2টা ক্লাস আর কি, যদিও এটা পর পর হয়ে গিয়েছে, তো অ্যাটেন্ডেন্স কিন্তু আলাদা 2টা ক্লাসে, এটা একটু সবাই মাথায় রাখবে, ঠিক আছে? তো আমরা আবার পরে ব্যাক করি ডিসি মোটরে যেখানে ছিলাম। আচ্ছা, এখন সবাইকে শুনতে পাচ্ছ? একজন একটু রিঅ্যাক্ট করলে হবে। শুনতে পাচ্ছ সবাই? Okay, ঠিক আছে, তো আমরা ব্যাক করি আবার। সো এখন যদি এই সার্কিটটা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে শান্ট ডিসি মোটরের যেই শান্ট ডিসি মোটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেখানে ছিলাম, যেখানে আমরা বলে এসেছিলাম যে আর্মেচার কয়েলের 2টা টার্মিনাল এন্ড ফিল্ড কয়েলের যে 2টা টার্মিনাল, এই 2টা টার্মিনাল একসাথে কানেক্টেড থাকবে, মানে 2টা কয়েল প্যারালালে থাকবে একটা আরেকটা। তো এখন যদি আমরা একটা সার্কিট অ্যানালাইসিস করি তাহলে যেটা দেখতে পাবো, এই 3টা ইকুয়েশন এখানে লেখা আছে। এখন এই যে বলা হচ্ছে যে আইএফ, এই আইএফটা কি? আইএফ হচ্ছে ফিল্ড কারেন্ট, যেটা ফিল্ড কয়েলের মধ্য দিয়ে যাচ্ছে কারেন্টটা, সেটা হচ্ছে ফিল্ড কারেন্ট। আর আরেকটা হচ্ছে আইএ, সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট, যেটা আর্মেচার কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই টোটাল কারেন্ট যেটা, যেটা এখন আমার সোর্স একটাই, এই একটা সোর্সে কিন্তু 2টা কয়েলে কারেন্টটাকে ফ্লো করাচ্ছে। এই যে মানে ফিল্ড ভোল্টেজ সোর্স এবং টার্মিনাল ভোল্টেজ সোর্স, এই সোর্সটাই কিন্তু আসলে এখন 2টা কয়েলের মধ্যে কারেন্টটাকে ফ্লো করাচ্ছে। তাহলে টোটাল কারেন্টটা হচ্ছে আমরা আইএল দিয়ে লেখাচ্ছি, এটাকে আসলে বলে লোড কারেন্ট সম্ভবত, ঠিক আছে? লোড কারেন্ট বলা হয়, অথবা এখানে তুমি চাইলে আইটিও দিতে পারো, আইটি দিয়ে টোটাল কারেন্টও বলতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? তো এই টোটাল কারেন্টটাই 2 ভাগে ভাগ হয়, একটা অংশ যায় ফিল্ডে আর একটা অংশ যায় আর্মেচারে। ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্ট এই 2টা অংশে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখন ওহমস এর সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, ওহমস ল অনুযায়ী IF is equals to VT by RF, ঠিক আছে? IF is equals to VT by RF, কেন? কারণ VT হচ্ছে আমার ফিল্ড কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ, টোটাল ভোল্টেজ ড্রপ, আর RF টা হচ্ছে এখানে একমাত্র রেজিস্ট্যান্সটা। এখানে দেখো ওহমস এর সূত্র অনুযায়ী শুধুমাত্র RF টা আসবে, ঠিক আছে? এখানে LF টা আসবে না। LF বা মানে আর অ্যাডজাস্টেবলটা আসলে RF এর ভিতরে কিন্তু ঢোকানো হয়েছে, এখানে যে সূত্রটা লেখা হয়েছে RF, এখানে আর অ্যাডজাস্টেবলটা RF এর সাথে কম্বাইন করেই টোটাল RF টা লেখা হয়েছে, যেটাকে আমি বলে আসছিলাম অ্যাডজাস্টেবল RF, ঠিক আছে? মানে একসাথে করেই লেখা হয়েছে এখানে। আর এই এলএফ টা বাদ যাচ্ছে। এলএফ টা কেন বাদ যাচ্ছে? কারণ এটা একটা ইন্ডাক্টর। ইন্ডাক্টর অলওয়েজ এসি ভোল্টেজে কাজ করে। ইন্ডাক্টর কিন্তু কখনোই, বা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর যেগুলো এনার্জি স্টোরেজ ডিভাইস, সেগুলো কখনোই ডিসি ভোল্টেজে কাজ করবে না, এরা সবসময় এসি ভোল্টেজে কাজ করে। অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স আর হচ্ছে নরমাল রেজিস্ট্যান্স যেটা ফিক্স ছিল, দুটো মিলে হচ্ছে আরএফ। তাহলে স্যার আরএফ আর মানে এডি যে দুটো একসাথে কেন লিখলাম? শুধু আরএফ টা লেখা লাগতো না? মানে অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সটা কেন ড্র করলাম এখানে? আচ্ছা, আরএফ টা হ্যাঁ, তুমি চাইলে এখানকারটা না এঁকে তুমি এভাবে আঁকতে পারো, এই যেটা আমি কিছুক্ষণ আগে দেখা আসছিলাম, আরএফ টা এঁকে এভাবে তুমি একটা দাগ দিয়ে দিবা, এটা এভাবে লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে এই এলএফ টা বাদ যাচ্ছে। এলএফ টা কেন বাদ যাচ্ছে? কারণ এটা একটা ইন্ডাক্টর, এটা ডিসি ভোল্টেজে কাজ করবে না, ঠিক আছে? তাহলে আইএফ ইজ ইকুয়ালস টু ভিটি বাই আরএফ ওহমস এর সূত্র অনুযায়ী। আর এখানে এটা হচ্ছে তোমার ফিল্ড কয়েলের অংশটুকু। আর আর্মেচার কয়েলে যদি একইভাবে তুমি কেভিএল কারশফ ভোল্টেজ লটা অ্যাপ্লাই করো, তাহলে এই টোটাল মানে যে এই টার্মিনালটা আর এই টার্মিনালটার মাঝে টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিটি, তাই না? ভিটিটা আর্মেচার অ্যাক্রসেও কিন্তু শুধু ভিটিটাই ড্রপ হচ্ছে, টোটাল ভোল্টেজ কিন্তু ভিটি। এই ভিটিটা কার কার সমান হবে? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ড্রপটা হবে আর এই ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ, এই দুইটা মিলাই হচ্ছে ভিটি, তাই না? ইএ প্লাস আইএআরএ। আইএআরএটা হচ্ছে এই আরএ, আর্মেচার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ড্রপটা, সেই ড্রপটুকু। আর ইএটা হচ্ছে আমার ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ। এই দুইটার যোগফলে কিন্তু আমার আর্মেচারের অ্যাক্রসে টোটাল ভোল্টেজ ড্রপ। দ্যাট মিন্স ভিটি ইজ ইকুয়ালস টু ইএ প্লাস আইএআরএ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আর্মেচারের যেই মানে এই ক্ষেত্রে যে কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করে আমরা যেটা পাই সেইটা, ঠিক আছে? আচ্ছা, আর এটা আমি আগে বলে আসছি, টোটাল কারেন্টটা হচ্ছে আইএ যোগ আইএফ। টোটাল কারেন্টটা হচ্ছে আর্মেচার কারেন্ট এবং ফিল্ড কারেন্টের যোগফল, ঠিক আছে? তো এভাবে আমরা সার্কিটটাকে এই ইকুয়েশন দিয়ে ক্যারেক্টারাইজ করতে পারি। এখন এই শান্ট ডিসি মোটরটারই আমরা টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স বাইর করব। টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স কথাটা অর্থ কি আমি একটু বুঝে আসি। সহজ কথা, এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তোমরা যখন মসফেট বা বিজেটি বা ট্রানজিস্টর মানে ইলেকট্রনিক্স এর কোর্সে করে আসছো, সেখানে আমার ডিভাইসের মেইন ক্যারেক্টারিস্টিক্স আমরা কিভাবে বের করতাম? আইভি ক্যারেক্টারিস্টিক্স এ কারেন্ট আঁকতাম ওয়াই অ্যাক্সিসে, ভোল্টেজ আঁকতাম এক্স অ্যাক্সিসে, এভাবে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্সটা বের করতাম। মোটরের ক্ষেত্রে তোমরা বের করতে হচ্ছে টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স, যেখানে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো হচ্ছে স্পিড কে,
আর এক্স অ্যাক্সিসে রাখবো হচ্ছে টর্ককে, অর্থাৎ যে টর্কটা আমি ইনডিউস করলাম, যেটা আমরা একটু আগে দেখে আসছি যে টোটাল টর্ক ইনডিউস কত হয় মোটরে, সেটা আমরা রাখবো এক্স অ্যাক্সিসে। আর মোটরের টোটাল স্পিড কত জেনারেট হয়, কত স্পিডে মোটরটা ঘুরে, সেটা হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো। এটাকে বলে স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স। স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এটাই হচ্ছে টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স, মানে স্পিড এবং টর্কের মাঝে একটা রিলেশন শো করা বা ক্যারেক্টারাইজ করা, ঠিক আছে? তো এটাই আমরা বের করতে চাই যে এই শান্ট ডিসি মোটরের ক্ষেত্রে টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে সেটা আমরা দেখতে চাই, ঠিক আছে? তো এই ইকুয়েশন গুলো তো আমরা আগে ডেভেলপ করে আসছি। বেসিক্যালি ইকুয়েশন থেকেই আমি আমার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স বের করব। যেমন সেকেন্ড যে ইকুয়েশনটা, সেখান থেকে আমরা শুরু করছি। VT is equals to EA plus IA RA, এটা হচ্ছে আর্মেচারের ভিতরে কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করে পাওয়া যায়, তাই না? তো এখন এখান থেকে আমরা শুরু করছি VT is equals to EA plus IA RA। এখন এই আমার এখানে কি আনা লাগবে? টার্মিনাল ভোল্টেজ পাওয়ার জন্য আমাকে নিয়ে আসতে হচ্ছে স্পিড, মানে ওমেগা, স্পিডটাকে নিয়ে আসতে হবে আর টর্কটাকে নিয়ে আসতে হবে, তাই না? টর্ক লাগবে আর স্পিড লাগবে, কিন্তু এই ইকুয়েশনে আমার কোথাও স্পিডও নাই, টর্কও নাই। এখানে আমার শুধুমাত্র ভোল্টেজ আর কারেন্ট আর রেজিস্ট্যান্স এগুলোই আছে, এখানে কোনো স্পিডও নাই, টর্কও নাই। তাহলে সেগুলোকে আমি নিয়ে আসতে হবে। সেজন্য আমি ফার্স্টে এই মানে প্রতিটা জিনিসকে, প্যারামিটারকে ভাঙাবো। যেমন ফার্স্ট আমি ইএটাকে ভাঙাবো, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, এই জিনিসটা কি? এটা হচ্ছে কে ফাই ওমেগা। আচ্ছা, এটা কোথা থেকে আসলো? এটা আমি আগেও বলে আসছি যে ইন্টারনালি জেনারেট ভোল্টেজটা কিভাবে আসে এটা আমরা ডিসি জেনারেটর পড়ার সময় দেখে আসবো। আমি তাও একটু হিন্ট দিয়ে তোমাকে আসি। হিন্টটা হচ্ছে এখানে আছে, আমি বলি। এই যে তোমরা যেমন মোটরের ক্ষেত্রে কে ফাই আই এ বের করেছো, ইনডিউস টর্কটা হচ্ছে কে ফাই আই এ। এটাকে আমরা মানে পুরো অ্যানালাইসিস করে প্রতিটা ওয়্যারের উপরে ফোর্সের ভ্যালুগুলোকে অ্যানালাইজ করে গত ক্লাসে এটা বের করে আসছিলাম, এবং আজকে সকালে আমি দেখলাম কিভাবে কে ফাই আই এ জিনিসটা আসে, ঠিক আছে? এটা ইনডিউস টর্কের এক্সপ্রেশন। সিমিলারলি ডিসি জেনারেটরে এই ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ যেটা, সেটার এক্সপ্রেশন আমরা একইভাবে ডিরাইভ করব। যখন ডিসি জেনারেটর করবো তখন এই কে ফাই ওমেগা কিভাবে আসে এটা আমরা ডিরাইভ করব, ঠিক আছে? আজকে জাস্ট তোমরা এটা মানে দেখে নাও যে মানে ভ্যালুটা হচ্ছে, এক্সপ্রেশনটা হচ্ছে কে ফাই ওমেগা হিসেবে ইউজ করা হয়। এটা কিভাবে আসে আমরা ডিসি জেনারেটর পড়ার সময় ডিরাইভ করব, ঠিক আছে? মানে কিভাবে এই ভোল্টেজের ভ্যালুটা আসে। তো এই ই এর ভ্যালুটা হচ্ছে কে ফাই ওমেগা, এটা আপাতত আমরা বিশ্বাস করে নিলাম, এটা আমরা ডিরাইভেশনটা পরে দেখব, ঠিক আছে? আর বাকি যেটা থাকে সেটা কি টর্ক আনা বাকি থাকে। টর্ক আমরা একটু আগে দেখে আসছি, ইনডিউস টর্ক মানে হচ্ছে কে ফাই আই এ। এটা আমরা শুরুর দিনই বা আজকে সকালে এটা আমরা ডিরাইভ করে আসছি। সেখান থেকে আমি আসলে মানে যেটা করব যে এই প্রথম ইকুয়েশন যেটা VT ইকুয়ালস টু EA প্লাস IA RA, এখানে জাস্ট এদের জায়গায় আমি টর্ক আর ওমেগাকে নিয়ে আসবো। তাহলে আমি ই এর জায়গায় আনবো কে ফাই ওমেগা, আর এই আই এর জায়গায় আনবো কি? আই এর জায়গায় আনবো হচ্ছে এই ইকুয়েশন টাউ ইনডিউসড টর্ক ইজ ইকুয়ালস টু কে ফাই আই এ। এই ইকুয়েশন থেকে নিয়ে আসবো IA ইকুয়ালস টু ইনডিউসড টর্ক ডিভাইডেড বাই কে ফাই, ঠিক আছে? তার মানে আমি শুরুর ইকুয়েশনে ইএ এবং আইএটাকে উঠায় ফেলবো, এদেরকে উঠে আমি ওমেগা আর ইনডিউসড টর্কে নিয়ে আসবো, ঠিক আছে? সেখান থেকে আমি এই 9.6 ইকুয়েশনটা পাই। দেখো 9.6 ইকুয়েশনে কোনো ইএও নাই, মানে ইন্টারনাল জেনারেটর ভোল্টেজও নাই, কোনো আর্মেচার কারেন্টও নাই। এদের জায়গায় আমি কি নিয়ে আসছি? স্পিডকে নিয়ে আসছি আর টর্ককে নিয়ে আসছি, ঠিক আছে? তারপর তো আমাদের কাজ সহজ। তারপর হচ্ছে আমরা জাস্ট স্পিডটাকে ডান মানে একদিকে নিয়ে আসবো, স্পিডের টার্মটাকে, এই কে ফাই ওমেগাটাকে এক সাইডে নিয়ে আসবো ইকুয়েশনের, আর বাকি সবকিছু অন্য সাইডে নিয়ে যাবো। নিয়ে গিয়ে আমরা ওমেগার সাথে ইনডিউস টর্কের রিলেশনটা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা? মানে এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে এটা কিভাবে আসছে বা কিভাবে এই ইকুয়েশনটা আসলো, 9.7 ইকুয়েশনে কিভাবে আসলো, এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? বুঝতে পারোনি কোনো জায়গায়? আচ্ছা, যদি মানে এই কোশ্চেনটা মানে ডিরাইভেশনটা বুঝতে সমস্যা না হয়, শুধুমাত্র কে ফাই ওমেগা মানে ইএ ইকুয়ালস টু কে ফাই ওমেগা, এটা আমরা বিশ্বাস করে নিছি। এটা আমরা এখন ডিরাইভ করাটা দেখি না, এটা আমরা ডিসি জেনারেটর যখন করব তখন এটা দেখে আসবো। বাকি সবই কিন্তু বিশ্বাসযোগ্য, কারণ বাকি সব আমরা এতক্ষণ পড়ে আসছি। আচ্ছা, এখন এই কোশ্চেনটাকে যদি আমি মানে একটু জেনারিক ভাবে চিন্তা করি, এটা আসলে কি টাইপ ইকুয়েশন? দেখো এটা লিনিয়ার ইকুয়েশন, তাই না? এটা একটা লিনিয়ার ইকুয়েশন। কেন লিনিয়ার ইকুয়েশন? এখানে ওমেগাটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসে থাকবে, আর ইনডিউস টর্কটা থাকবে আমার এক্স অ্যাক্সিসে, আর বাকি সব দেখো কনস্ট্যান্ট। ভিটি টার্মিনাল ভোল্টেজকে আমি নিজে অ্যাপ্লাই করব, তা আমি তো জানি আমি কত ভোল্টেজ অ্যাপ্লাই করব। আমি ইদার 5 ভোল্ট অ্যাপ্লাই করব, না হলে 10 ভোল্ট অ্যাপ্লাই করব, না হলে 15 ভোল্ট অ্যাপ্লাই করব। এটা কনস্ট্যান্ট, এটা আমি জানি। আর্মেচার রেজিস্ট্যান্স এটাও কনস্ট্যান্ট। এটা কেন কনস্ট্যান্ট? কারণ হচ্ছে রেজিস্ট্যান্সের সূত্র কি কেউ বলতে পারবে? একজন বলো তো যে একটা ওয়্যারের রেজিস্ট্যান্সের সূত্রটা কি? এটা 9, 10 এর ফিজিক্স আমরা পড়ে আসছি। বলো তো রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? কেউ বলতে পারবা?
হ্যাঁ বলো। আচ্ছা ওহমস ল অনুযায়ী নাকি স্যার না ওহমস ল না, ওহমস ল না, এটা তোমাকে মনে করো তার দিয়ে দেওয়া আছে, সেই তারের না স্পেসিফিক রেজিস্ট্যান্স আমি বলি দাঁড়াও, তোমাকে একটা তার দেওয়া আছে, তারের লেন্থ তুমি জানো আর ক্রস সেকশনাল এরিয়া তুমি জানো, তাহলে রো এল বাই এ এক্স্যাক্টলি হ্যাঁ রো এল বাই এ, ঠিক আছে। তাহলে তুমি যদি জানো তোমার তারের প্যারামিটার কি, তাহলে তুমি রেজিস্ট্যান্সও জানো, ঠিক আছে। রেজিস্ট্যান্স এখানে কনস্ট্যান্ট রো এল বাই এ, তাহলে এখানে বাকি সবই কনস্ট্যান্ট, ফাইও কনস্ট্যান্ট। ফাই কেন কনস্ট্যান্ট? কারণ তোমার ম্যাগনেটিক ফিল্ড তো কনস্ট্যান্ট। ফাই জিনিসটা কি? ম্যাগনেটিক ফ্লাক্স। ফ্লাক্স তো কনস্ট্যান্ট কারণ ফিল্ড তোমার কনস্ট্যান্ট, ঠিক না? যদি তুমি ফ্লাক্স ভ্যারি করতে চাও তাহলে তোমার কি করতে হবে? তো ফ্লাক্স ভ্যারি করতে হলে তোমার এই ফিল্ডের অ্যাক্রসে কারেন্টটাকে ভ্যারি করতে হবে, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি কই থেকে হয়? তৈরি হয় হচ্ছে তোমার ওই তুমি ফিল্ডের ভিতরে যে কারেন্টটা দাও সেখান থেকে কিন্তু ওই সলিনয়েডের সূত্র থেকে তোমার ফিল্ডটা জেনারেট হয়। তাহলে ফ্লাক্স ভ্যারি করতে হলে তোমাকে এই আইএফ ফিল্ড কারেন্টকে ভ্যারি করতে হবে, কিন্তু ফিল্ড কারেন্ট তুমি ভ্যারি করছো না, এখানে তোমার ফিল্ড কারেন্টটা ওই ভিটি এর মতোই কনস্ট্যান্ট, যার কারণে ফ্লাক্সও তোমার কনস্ট্যান্ট, ফাইটাও কনস্ট্যান্ট, আর কে এটা তো মেশিন কনস্ট্যান্ট 1/পাই, এটা আমরা দেখেই আসছি। তাহলে ভিটি কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, পাই ফাই কনস্ট্যান্ট, আর এটাও কনস্ট্যান্ট, তাহলে সবই কনস্ট্যান্ট, বাকি থাকে শুধু টর্ক আর ওমেগা। তাহলে এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন যার স্লোপটা হচ্ছে নেগেটিভ, এই বিটা হচ্ছে একটা নেগেটিভ স্লোপ, ঠিক আছে। বিটা একটা নেগেটিভ স্লোপ, তার মানে আমার কার্ভটা হবে অনেকটা এরকম নিম্নগামী, মানে নিচের দিকে নামতে থাকে একটা কার্ভ হবে, ঠিক আছে। ডাউনওয়ার্ডস একটা স্লোপ সহ একটা কার্ভ পাবো, লিনিয়ার কার্ভ পাবো, ঠিক আছে। আর এই এর ভ্যালুটা কি, মানে যে ভিটি বাই কে ফাই, এটাকে আমি এ দিয়ে এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভিটি বাই কে ফাই, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে ওমেগা যতটুকু অংশ থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। অ্যানোটেশনটা আসছে না কেন? হ্যাঁ এই যে আসছে, এই যে তোমার এতটুকু হচ্ছে তোমার এ, এতটুকু হচ্ছে এ কে ভিটি বাই কে ফাই, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমার এ ভিটি বাই কে ফাই, আর বাকি এই যে স্লোপের ভ্যালুটা হচ্ছে বি, দ্যাট ইজ আর এ বাই কে ফাই স্কয়ার, এই স্লোপের ভ্যালুটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার বি। আচ্ছা, তো এভাবে আমরা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা বের করতে পারি। এরপর যেটা আসবে সেটা হচ্ছে অ্যানোটেশনটা অফ করে দিতে হবে। এখন তারপর যেটা আসে সেটা স্পিড কন্ট্রোল। একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে স্যার আমরা কি মোটরের যে মানে মোশনটা এটা কি ফিল্ড কারেন্ট দিয়ে কন্ট্রোল করতে পারবো কিনা? এক্স্যাক্টলি ফিল্ড কারেন্ট দিয়েই কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ফিল্ড কারেন্ট না, ফিল্ড রেজিস্ট্যান্স দিয়েই কন্ট্রোল করতে পারবো। কিভাবে কন্ট্রোল করতে পারবো? দেখো আমার ইকুয়েশন গুলো তো আমি জানি, এই যে এই ইকুয়েশন আমি আগেও দেখে আসছি, এটা হচ্ছে ফিল্ড কয়েল ওহমস ল অ্যাপ্লাই করে পাইছিলাম। এটাও আমি জানি, এটা আমি আর্মেচার যেই সার্কিটটা সেখানে আমি কেভিএল কার্শফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে পেয়েছিলাম। আর বাকি যেটা এটা আমি মাত্র ডিরাইভ করে আসলাম, এটা হচ্ছে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। এই 3 নাম্বারটাই মাত্রই ডিরাইভ করে আসছি, আর 4 নাম্বারটা আমি আগে দেখে আসছি, এটা কনস্ট্রাকশনের সময় দেখে আসছি যে ইনডিউস টর্ক হচ্ছে কে ফাই আই। এই 4টা ইকুয়েশন থেকে আমি স্পিডটা কন্ট্রোল করার টেকনিকটা বুঝতে পারবো, ঠিক আছে। এখন ধরে নাও যে তোমাকে বলা হলো মানে মোটর ইউজটা কোথায়? মোটর ইউজটা হচ্ছে কোন একটা লোডকে ঘোরানো। মনে করো একটা খেলনা গাড়ির চাকা যদি ধরো, খেলনা গাড়ির ভিতরে কিন্তু অনেক মোটর থাকে, ডিসি মোটর থাকে, ওদের কাজটা হচ্ছে ব্যাটারি দিয়ে তুমি যখন পাওয়ার সাপ্লাই দাও তখন সে চাকাটাকে ঘুরায়, তাই না? চাকা রিমোট যেদিকে নিবা চাকা ওইদিকে ঘুরবে, মোটরের কাছে চাকাটাকে ঘুরানো। চাকাটা হচ্ছে মোটরের জন্য লোড, ঠিক আছে। এখন মনে করো তুমি সাপোজ বললা যে একটা লোড তুমি যদি 200 নিউটন মিটার টর্ক দাও, 200 নিউটন মিটার টর্ক, টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার, ঠিক আছে। তুমি মনে করো যদি 200 নিউটন মিটার টর্ক তাকে দাও তাহলে সে সাপোজ 1500 আরপিএম, আরপিএম মানে হচ্ছে রাউন্ডস পার মিনিট, এটাকে স্পিডের ইউনিট বলে, ঠিক আছে। আরপিএম হচ্ছে রাউন্ডস পার মিনিট, স্পিডের ইউনিট, এক মিনিটে কতবার ঘুরবে সেটা, ওটাকে আমরা স্পিডের ইউনিট বলি। তো তুমি মনে করো বলা হলো যে লোডটাকে তুমি যদি 200 নিউটন মিটার টর্ক দাও তাহলে সে 1500 রাউন্ডস পার মিনিটে ঘুরবে, এটা ফিক্সড। তুমি তাকে 200 নিউটন মিটার দিবা তাহলে সে 1500 রাউন্ডস পার মিনিটে ঘুরবে। যদি এর বেশি টর্ক দাও তাহলে আরো বেশি জোরে ঘুরবে, কম টর্ক দিলে একটু কম জোরে ঘুরবে, মানে স্পিড একটু কম হবে, সিম্পল জিনিস, ঠিক আছে। এখন তুমি যদি কোনো কারণে এই ফিল্ড যে রেজিস্ট্যান্সটা সেটাকে তুমি যদি বাড়ায় দাও, মনে করো তুমি যেটা করলা যে ওয়্যারটা মানে ফিল্ডের যে কয়েলটা সেটা আমরা চিকন তার ইউজ করলাম, চিকন তার ইউজ করলে কি হবে? এ কমে যাবে, ক্রস সেকশনাল এরিয়াটা কমে যাবে, আর ইকুয়ালস টু রো এল বাই এ, এ কমে গেলে আর বেড়ে যাবে। তাহলে তুমি যদি ফিল্ড কয়েলে চিকন তার ইউজ করো তাহলে তোমার কি হচ্ছে? তোমার ফিল্ড রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। তাহলে তুমি যদি ফিল্ড রেজিস্ট্যান্সটাকে বাড়ায় ফেলতে পারো তাহলে তোমার 1 নাম্বার ইকুয়েশন দেখো আইএফ ইকুয়ালস টু ভিটি বাই আরএফ, আইএফ কি হবে? কমে যাবে না? তুমি ফিল্ড রেজিস্ট্যান্সটাকে বাড়ায় দিচ্ছ,
ফিল্ড রেজিস্ট্যান্সটাকে তুমি বাড়াই দিলা, মানে চিকন তার ইউজ করে বাড়াচ্ছ, তাহলে অবশ্যই ফিল্ড কারেন্ট কমে যাচ্ছে। আচ্ছা, ফিল্ড কারেন্ট কমে গেল, যদি ফিল্ড কারেন্ট কমে যায় তাহলে তোমার কি ফ্লাক্সও কমে যাবে না? কেন ফ্লাক্স কমে যাবে চিন্তা করে দেখো। কারণটা হচ্ছে তুমি যখন মানে তোমার ফ্লাক্সটা আসে কোথা থেকে? তুমি ফিল্ড কয়েলে যে কারেন্টটা দাও, ফিল্ড কয়েলে যে ভিএফটা দাও, ঠিক আছে, ভিএফ থেকে আইএফটা আসে, ওই আইএফ থেকেই তো তোমার ইটা আসে, ফ্লাক্সটা আসে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা তো আইএফ থেকেই আসে। তুমি যদি আইএফটাকে মানে কমায় দাও তাহলে তোমার ফ্লাক্সটাও কমে যাবে, টোটাল ম্যাগনেটিক ফিল্ডের ডেনসিটিটাও কমে যাবে, তাই না? তাহলে ফ্লাক্সটা তোমার ফাইটা তোমার এখানে কমে যাচ্ছে, আইএফ কমে গেলে ফ্লাক্সটাও কমে যাবে। এখন তুমি যদি 3 নাম্বার স্টেপটা দেখো, তুমি এখন ফাই কমায় দিলা, আইএফ কমে যাওয়ার কারণে ফাই কমে গেছে, মানে ফ্লাক্স কমে গেছে। ফ্লাক্স কমে গেলে কি হবে? এই যে এই কোশ্চেনটা আমরা বিশ্বাস করে আসছিলাম, মানে এটা আমরা ডিরাইভেশন দেখি না, বিশ্বাস করে আসছিলাম যে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা হচ্ছে কে ফাই ওমেগা, এটা আমরা দেখে আসছিলাম। তাইলে এখন ফ্লাক্স কমে গেছে, তাহলে কি হবে? বাকিগুলো তো কনস্ট্যান্ট, স্পিড এখনো কনস্ট্যান্ট, কেটাও কনস্ট্যান্ট, তাহলে ইএটাও কমে যাবে, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটাও কমে গেল। ফ্লাক্স কমলো, সেখান থেকে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটাও কমে গেল। যদি ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ কমে যায়, এবার 2 নাম্বার ইকুয়েশনটা দেখো। 2 নাম্বার ইকুয়েশন থেকে কি মনে হয় ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ কমলে আইএ যেটা, আইএটাকে কমবে নাকি বাড়বে? কি মনে হয় একজন বলতো, আইএ কি কমবে না বাড়বে? ইএ কমে গেলে দেখো 4 নম্বর স্যার বলা আছে, কি হচ্ছে বলো তো কি হবে? বাড়ার কথা। হ্যাঁ এক্স্যাক্টলি, বাড়ারই কথা। কারণ দেখো তুমি যদি ইএটাকে কমায় দাও তাহলে তোমার এই ভিটিটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, কারণ ভিটিতে আমি অ্যাপ্লাই করতেছি, তাই না, বাইরে থেকে আমি অ্যাপ্লাই করছি, ভিটি তো কনস্ট্যান্ট। এখন আইএ যদি ইএ যদি আমার কমে যায় তাহলে ভিটি কে কনস্ট্যান্ট রাখতে হইলে আমার আইএটাকে বাড়াইতে হবে, একটা কমলে আরেকটা বেড়ে ভিটিটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, তাই না? এজন্য ইএ যেহেতু কমে যাচ্ছে, আমার আইএ বেড়ে গিয়ে ভিটি কে কনস্ট্যান্ট রাখবে, তাহলে আমার আর্মেচার কারেন্ট এখন কি হলো? বেড়ে গেল। আচ্ছা, আর্মেচার কারেন্ট বাড়লো, এটা একটা ডমিনো প্রসেস, বুঝছো, মানে একটা আরেকটাকে ধাক্কা দিতে থাকে, একটা হইলে আর একটা হইতে থাকে এভাবে। তো এরকম 9টা স্টেপ আছে, সব স্টেপ মানে এটা একটু মানে প্র্যাকটিস করলে তোমাদের মাথায় থাকবে, ঠিক আছে, কোনটার পর কি হয় প্র্যাকটিস করলে মনে থাকবে। দেখো 4 নাম্বার পর্যন্ত আমরা আসছি। 5 নাম্বার স্টেপে হচ্ছে যে আইএটা যে বেড়ে গেল, আইএটা বেড়ে যাওয়ার কারণে কি বাড়বে? দেখো 4 নাম্বার ইকুয়েশন দেখো, ইনডিউস টর্ক হচ্ছে কে ফাই আইএ, ঠিক আছে, আইএ বাড়লে ইনডিউস টর্কটাও বাড়বে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার কিছুক্ষণ আগে যে আমার ফাইটা কমে গেল, মানে যে কিছুক্ষণ 3 নাম্বার স্টেপে আমি বলে আসছি স্যার ফাই তো কমে গেছে, ফাই কমলো আবার আইএ বাড়লো, তাহলে ইনডিউস টর্ক কমবে না বাড়বে? এটা আমি কেমনে বুঝবো? আমার ফাই কমে গেছে আবার আইএ বেড়ে গেছে, তাহলে ইনডিউস টর্ক কি হবে? এটা আমি কেমনে বুঝবো? এটার অ্যানসারটা আমরা কিছুক্ষণ পরেই পাবো, কিছুক্ষণ পরে যখন আমরা একটু সামনের দিকে আগাবো তখনই অ্যানসারটা পাবো। কিন্তু আপাতত ধরে নাও যে আইএ বাড়ার ইফেক্টটাই বেশি, এই যে তোমার আর্মেচার কারেন্ট আছে বেড়ে গেল, এটা বাড়ার ইফেক্টটাই বেশি। দেখো এখানে 5 নম্বর স্টেপে দেখো, আইএ বাড়ার পাশে দুইটা দাগ দিয়ে অ্যারো দেয়া, মানে অ্যারোটা একটু মোটা করে দেয়া আইএ উপরের দিকে বাড়ানোর ক্ষেত্রে, আর ফাই কে কমানোর ক্ষেত্রে দেখো অ্যারোটা চিকন করে দেয়া। এটা ওরা এভাবে বুঝাতে যাচ্ছে যে আইএ বাড়ার ইফেক্টটা বেশি, ফাই কমার ইফেক্টটা কম, আইএ বাড়ার ইফেক্টটা এখানে বেশি, এটা ওরা বুঝাতে যাচ্ছে। এজন্য তোমার আলটিমেটলি যেটা হবে ইনডিউসটা বেড়ে যাবে। দেখা যাচ্ছে আইএ হয়তো 3 গুণ বাড়লো, ফাই হয়তো দ্বিগুণ কমলো, কিন্তু আইএ দেখা যাবে 3 গুণ 4 গুণ বেড়ে গেছে। এজন্য আলটিমেটলি যেটা হবে ইনডিউসটা বেড়ে যাবে। এই যেখানে ওরা বলে দিছে উইথ দ্য চেঞ্জ ইন আইএ ডমিনেন্ট ওভার দ্য চেঞ্জ ইন ফ্লাক্স, উইথ দ্য চেঞ্জ ইন আইএ ডমিনেন্ট ওভার দ্য চেঞ্জ ইন ফ্লাক্স, ঠিক আছে। এখন ইনডিউস টর্কটা বাড়লো, মানে টর্ক মানে ফোর্স, টর্ক মানে সহজ কথা ফোর্স, টর্কটাকে বুঝতে অনেক সমস্যা, আমি জন্য বলি ফোর্স হিসেবে চিন্তা করবা, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশনের ফোর্স, ঠিক আছে। তাহলে এখন আর্মেচারের উপর অনেক বেশি ফোর্স আমি অ্যাপ্লাই করছি আগের তুলনায়, তাহলে কি হবে? আমার লোডের উপর ফোর্সটা বেড়ে গেল না, লোডের উপর টর্কটা বেড়ে গেল, মানে লোড যে টর্কটা চায়, যেটা আমি কিছু বলে আসলাম, সাপোজ লোড তোমার কাছে 200 নিউটন মিটার টর্ক চাইছিল, তুমি তাকে কি করলা? তুমি তাকে তারও বেশি দিয়ে দিলা, মানে তোমার ওই শুরুর ধাপটা ফিল্ড রেজিস্ট্যান্স কমানোর কারণে এই 6 নাম্বার ধাপে এসে তোমার ইনডিউস টর্কটা অনেক বেড়ে গেছে, এখন হয়তো 400 নিউটন মিটার, তোমার কাছে চাওয়া হয়েছিল 200 নিউটন মিটার, তুমি দিয়ে দিয়েছো 400 নিউটন মিটার, তাহলে কি লোড টর্কের তুলনায় তোমার ইনডিউস টর্কটা বেশি, বুঝতে পেরেছো? তুমি লোড টর্কের তুলনায় বেশি টর্ক দিচ্ছ, এজন্য কি হবে? স্পিডটা বাড়বে। তোমার বলা ছিল যে 200 নিউটন মিটার দিলে আমি 1500 রাউন্ডস পার মিনিটে ওটাকে ঘোরাবো, কিন্তু এখন তুমি দিয়ে ফেলছো 400 নিউটন মিটার, তাহলে সেও 3000 রাউন্ডস পার মিনিটে যাবে, সেও তার স্পিডটা ডাবল করে দিবে, তার মানে হচ্ছে ইনডিউসটার বাড়ার কারণে স্পিডটাও বাড়লো। এখন দেখো আবার কাহিনী কি হচ্ছে, স্পিড তুমি বাড়াইলা, এবার আবার ওই 3 নাম্বার স্টেপে ফেরত যাও, এই যে ইকুয়েশন বিশ্বাস করে আসছে ইএ ইকুয়ালস টু কে ফাই ওমেগা, এখানে দেখো তুমি আবার ওই ওমেগা বেড়ে যাওয়ার কারণে এখানে আবার ইএটা বেড়ে যাবে, মানে জিনিসটা আবার আমি আবার 3 নাম্বার স্টেপে ব্যাক করলাম,
3 নম্বর স্লাইড ব্যাক করে কি হলো যে আগের বার কি ছিল যে ফ্লাক্স কমার কারণে ইয়ে কমে গিয়েছিল, এবার যেটা হচ্ছে ওমেগা বাড়ার ইফেক্টটাই ডমিনেন্ট, ফাই কমার ইফেক্টটা অত ডমিনেন্ট না, ওমেগা বাড়ার ইফেক্টটাই ডমিনেন্ট, যার কারণে এখন ইয়েটা আবার বাড়বে। ইয়ে বাড়ার কারণে কি হবে এখানে আবার দেখো 2 নাম্বার ইকুয়েশন, ইয়ে বাড়লো বিটিকে কনস্ট্যান্ট রাখার জন্য, এবার আই এটা কমবে, ঠিক আছে। আগের বার উল্টাটা হয়েছিল, আগের বার ইয়ে কমে গেছিল আই বেড়ে গেছিল, এবার হচ্ছে ইয়েটা বেড়ে যাচ্ছে, যার কারণে ভিটি কনস্ট্যান্ট রাখার জন্য আই এটা হচ্ছে এবার কমতে হবে, ঠিক আছে। আই এটা কমে গেলে আলটিমেটলি টর্কটাও কমবে, যে কে ফাই আই এ 4 নাম্বার ইকুয়েশনের কারণে তোমার ইনডিউস টর্কটাও কমে যাবে। কতক্ষণ পর্যন্ত কমবে? যতক্ষণ পর্যন্ত সে 200 নিউটন মিটার নেমে না আসে, মানে যতক্ষণ পর্যন্ত লোড তার কাছে যা চেয়েছে সেটাতে নেমে না আসে, মানে 400 থেকে যখন 200 নিউটন মিটার নেমে আসবে তখনই তোমার থেমে যাবে, তখনই আর কোনো বাড়া কমার ব্যাপার আসবে না। এভাবে আমরা যেটা করলাম এখানে স্পিডটাকে কন্ট্রোল করলাম। মানে এই পুরো ব্যাপারটা আমি কেন বললাম আমি আরেকবার ব্যাখ্যা করি। বেসিক্যালি যখন তুমি একটা লোডকে প্রথমবারের মতো লাগাবো কোনো একটা মোটরে, একটা লোডকে তুমি প্রথমবারের মতো লাগাইছো, তুমি তো জানো না যে তোমার মোটর কি আউটপুট দিবে। তুমি কি জানো যে তোমার মোটর এক্স্যাক্টলি 200 নিউটন মিটারই দিবে? এটা তো তুমি জানো না। তোমাকে এটা ট্রায়াল এন্ড এরর করে পরীক্ষা করে করে বুঝতে হবে যে আমার মোটরটা কি আউটপুট দিবে। এজন্য এই কাহিনীগুলো ঘটে, মানে এই জিনিসগুলো ঘটে, ঠিক আছে। যে 9 নাম্বার স্টেপে এসে আমি আমার ইনডিউস টর্কটাকে লোড টর্কের সমান করে ফেলি। এই 9 নাম্বার স্টেপে এসে আমি এক্স্যাক্টলি 200 নিউটন মিটারই তাকে দিতে পারি, এবং তখন তারপর কোনো বাড়া কমা হয় না, ঠিক আছে। কিন্তু একটা জিনিস এখানে ঘটে যায়, সেটা হচ্ছে আমার স্পিডটা এখানে আলটিমেটলি বেড়েই গেল। কেন স্পিডটা বেড়ে গেল? দেখো স্পিডটা কয় নাম্বার স্টেপে বেড়েছিল? স্পিডটা হচ্ছে আমার ওই যে 6 নাম্বার স্টেপ, সেখানে কিন্তু ওই যে 400 নিউটন মিটার হয়ে যাওয়ার কারণে আমার স্পিডটা কিন্তু বেড়ে গিয়েছিল। এরপর যে টর্কটা কমে গেছে আবার, মানে টর্কটা কিন্তু লোড টর্কের লেভেল আবার নেমে আসছে, স্পিডটা কিন্তু আসলে কমে না। স্পিডটা মানে টর্ক যে রেটে কমে, স্পিডটা ওই রেটে কমে না। কেন কমে না? এই জিনিসটা আমি গতদিন বলে আসছিলাম, মোমেন্ট অফ ইনার্শিয়া, গতি জড়তা। একবার তুমি যখন তাকে 3000 রাউন্ডস পার মিনিটে নিয়ে যাও, তখন তাকে খুব সহজে তুমি টর্ক কমিয়ে আর 1500 নামাইতে পারবা না। স্পিডটা ওই গতি জড়তার কারণে মানে কমবে, আগের তুলনায় কমবে, 3000 থেকে তো 2000 নেমে আসবে, কিন্তু একেবারে কখনো 1500 নেমে আসবে না। যার কারণে একটা কনস্ট্যান্ট স্পিডের যে গ্যাপ সেটা অলওয়েজ থেকে যাবে, ঠিক আছে। টর্ক কমে গেলেও আরপিএম কমবে না? আরপিএম কমবে, কিন্তু একেবারে মানে যেখানে আসার কথা সেখানে আসবে না, 1500 আসার কথা সেখানে আসবে না, হয়তো 2000 আসবে, বুঝতে পারছো? মানে মানে একেবারে কমে যাবে না, কিছুটা লেভেল কমবে, মানে যেটা যতটুকু কমার কথা ততটুকু কমবে না, এটা এক্স্যাক্টলি। তো এটা তুমি এই কার্ভটা দেখলে বুঝতে পারবে। দেখো এই কার্ভটা, যে এটা কিন্তু টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক কার্ভটা, যেটা আমরা আগে দেখে আসছি, যে এই কার্ভটাই মানে একটা ডিসি মোটরের যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, ওই কার্ভটাই কিন্তু এইটা। কিন্তু এখানে কি হচ্ছে, ফিল্ড রেজিস্ট্যান্সটা দুইটা, একটা হচ্ছে RF2, একটা হচ্ছে RF1। RF2 এর ভ্যালুটা হচ্ছে RF1 এর চেয়ে বেশি। বেশি হওয়ার কারণে কি হচ্ছে, যেটা আমরা এতক্ষণ দেখে আসলাম, ফিল্ড রেজিস্ট্যান্স বাড়লে কি হয়, এই 9টা ধাপে আমার টর্কটা আলটিমেটলি এই যে লোড টর্ক, টাও এফএল মানে হচ্ছে ফুল লোড, এফএল মানে হচ্ছে ফুল লোড, ঠিক আছে, ফুল লোড টর্ক আর মানে সহজ কথা লোড টর্ক, টাও এফএল মানে হচ্ছে লোড টর্ক, ঠিক আছে। তো আলটিমেটলি আমার ইনডিউস টর্কটা মানে ইনডিউস টর্কটা এটা লোড টর্কের সমান হচ্ছে, কিন্তু আমার স্পিডে কিন্তু একটা মানে ইনক্রিজ রয়ে গেল, যেহেতু আমি ফিল্ড রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দিয়েছিলাম। ফিল্ড রেজিস্ট্যান্স থেকে RF1 থেকে আমি বাড়িয়ে RF2 করে দিয়েছিলাম, যার কারণে আলটিমেটলি আমার টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স এর মাঝে একটা ডিফারেন্স আমার থেকে যায় RF1 আর RF2 এর মাঝে। ওই ডিফারেন্সটা হচ্ছে আমার স্পিড ইনক্রিজ, ঠিক আছে। তাহলে এভাবে আমি RF-টাকে বাড়াই। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, স্যার আমি কি ফিল্ড রেজিস্ট্যান্সটাকে বাড়াই মোশনটাকে কন্ট্রোল করতে পারবো কিনা? এভাবে তুমি ফিল্ড রেজিস্ট্যান্সটাকে একটু বাড়াই দিলেই তোমার স্পিডটা আগের তুলনায় বেড়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলা মানে চেইনের মধ্যে দিয়ে তোমাকে আসতে হচ্ছে, এই 4টা ইকুয়েশনকে ইমপ্লিমেন্ট করে অনেকগুলা চেইনের মধ্যে দিয়ে তোমাকে এখানে আসতে হচ্ছে, ক্লিয়ার? কিন্তু এই চেইনটা তুমি একটু প্র্যাকটিস করলে মনে রাখতে পারবে, প্র্যাকটিস করলে মাথা থাকবে জিনিসটা। তো এই পর্যন্ত মানে এই যে তোমার স্পিড কন্ট্রোলের যে ব্যাপারটা আমি বললাম, ফিল্ড রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে, এটা হচ্ছে একটা মেথড, ফিল্ড রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে স্পিড কন্ট্রোল করা। এটা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে কোথাও, বা কোনো একটা ধাপ নিয়ে বুঝতে পারো নাই, এখন ধাপ মনে রাখার দরকার, এটা তোমার প্র্যাকটিস করতে করতে মনে হয়ে যাবে। কিন্তু কোনো একটা স্টেপ নিয়ে বুঝো নাই, এরকম কোনো স্টেপ পেয়েছো বুঝতে পারোনি? কারো কোনো কোশ্চেন আছে? স্টেপটা একটু আবার বলেন, এই IF ডিক্রিজেস উইথ এইটা যেটা ডিক্রিজিং ফাই। আচ্ছা হ্যাঁ, সেকেন্ড স্টেপটা হচ্ছে তুমি দেখো তোমার IF এর সোর্সটা কি, মানে আমার ফিল্ড কারেন্ট যেটা সেটা থেকে আসলে কি তৈরি হয় সেটা আমরা দেখে আসছিলাম। হচ্ছে দেখো যখন আমরা বার ম্যাগনেটকে রিপ্লেস করে ইলেকট্রোম্যাগনেট বসাইছিলাম, সেটার উদ্দেশ্য কি ছিল, যে আমি নর্থ পোল সাউথ পোলকে কোনো ম্যাগনেট থেকে পাবো না,
নর্থ পোল সাউথ পোলকে আমি পাবো কোথা থেকে? আমি একটা কারেন্ট সোর্স থেকে পাবো বা একটা ভোল্টেজ সোর্স থেকে পাবো, মানে আমি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে ম্যাগনেটিক এনার্জি তৈরি করব। তার মানে কি আমি ম্যাগনেটিক ফ্লাক্সটা এখানে কোথা থেকে পাচ্ছি? ম্যাগনেটিক ফ্লাক্সটা আমি পাচ্ছি হচ্ছে ভিএফ থেকে, মানে আইএফ থেকে আর কি। ভিএফটা তোমার সোর্স, আইএফটা হচ্ছে কারেন্ট। তার মানে এই কারেন্টটাই কি আমার এই যে সলিনয়েডে যে কারেন্টটা ফ্লো করে, এই কারেন্টটাই কি আমরা ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি করে, তাই না? তার মানে আমার ফ্লাক্সটা কার উপর ডিপেন্ডেন্ট? ফ্লাক্সটা আমার কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। আমি ফিল্ড কয়েলে যে কারেন্টটা দিচ্ছি ওইখান থেকে কিন্তু ফিল্ডটা জেনারেট হয়, ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয়, ম্যাগনেটিক ফ্লাক্সটা জেনারেট হয়, তাই না? তাহলে আমি ফিল্ড কারেন্ট যত বেশি হবে ফ্লাক্সটাও তত বেশি হবে। তাহলে ফিল্ড কারেন্ট যদি কমে যায় ফ্লাক্সও কমে যাবে। ক্লিয়ার ব্যাপার? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর যেখানে ছিলাম, আচ্ছা এই পর্যন্ত যদি কোশ্চেন না থাকে, আচ্ছা আমরা 2 মিনিট ব্রেক নেই, ঠিক আছে? 2 মিনিট ব্রেক নিয়ে আমি সেকেন্ড মেথডটা তোমায় দেখাবো, তোমরা একটু 2 মিনিট রেস্ট নাও, সমস্যা নেই। আমি দেখি আর কি কি বাকি আছে। স্যার এই সব কিছু করেছে স্যার চিকন তার দেওয়ার জন্য, মানে হচ্ছে তারের ইয়াটা কমায় ফেলার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, তারের মানে তারের এক্স্যাক্টলি তারের ক্রস সেকশনাল এরিয়াটা কমায় দেওয়ার কারণে তোমার স্পিড বেড়ে গেছে, বুঝতে পারছো? মানে জিনিসটা খুব সহজ কিন্তু ফিজিক্সটা অনেক কঠিন। আচ্ছা, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো আমি আস্তে আস্তে বুঝাই দিলে তোমরা বুঝে যাবে। এটা দেখে মানে সিলেবাস দেখে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুব সহজ জিনিস, খালি একটু ক্যালকুলেশন বেশি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো নেক্সট যেটা ছিল একটা আমরা দেখলাম হচ্ছে 2 নাম্বারটা, সরি ফার্স্ট মেথড ছিল হচ্ছে ফিল্ড রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে। আমি যদি ফিল্ড রেজিস্ট্যান্সকে বাড়ায় দেই তাহলে আমার আলটিমেটলি কি হইলো হচ্ছে আমার স্পিডটা বেড়ে গেল, স্পিড কন্ট্রোল করলাম ফিল্ড রেজিস্ট্যান্স দিয়ে। আরেকটা উপায় আছে, দুইটা উপায় আছে, ঠিক আছে? একটা হচ্ছে ফিল্ড রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে, সেকেন্ড মেথডটা হচ্ছে আমার আর্মেচার ভোল্টেজকে চেঞ্জ করে, ঠিক আছে? দুইটা টেকনিক। আচ্ছা, আর্মেচার ভোল্টেজ বলতে এখানে কি বোঝাচ্ছে? যে ভিটিটাই আসলে আর্মেচার ভোল্টেজ, যেটা আমি সাপ্লাই দিচ্ছি, আর যেটা আমার এই যে কারেন্ট এখানে যে আমি সাপ্লাইটা দিচ্ছি ফিল্ড কে আর আর্মেচারকে যেখান থেকে, ওইটা হচ্ছে ভিএ, ওইটাই আর্মেচার ভোল্টেজ, ঠিক আছে? টার্মিনাল ভোল্টেজটা আর্মেচার ভোল্টেজ, যেটা আমি দিচ্ছি বাইরে থেকে, সেটাই। তাহলে এই আর্মেচার ভোল্টেজটাকে কন্ট্রোল করে বা চেঞ্জ করে আমি কিন্তু চাইলে টর্কটাকে কন্ট্রোল করতে পারি। কিভাবে দেখো, 1 নাম্বার স্টেপটা হচ্ছে আমি যদি আর্মেচার ভোল্টেজকে বাড়াই তাহলে ওই যে 2 নাম্বার ইকুয়েশন দেখো, এই যে ভিটি, মানে সহজ কথা আমি 2 নাম্বার ইকুয়েশনে ভিটিটাকে বাড়াচ্ছি, ভিটিটাকে বাড়াইলাম, ঠিক আছে? এখন ইএটা কি চেঞ্জ হবে? ভিটি বাড়াইলে চেঞ্জ হওয়ার কথা না। কেন কথা না? দেখো ইএ কার উপর ডিপেন্ড করে? ইএ ইকুয়ালস টু কে ফাই ওমেগা, কে ফাই ওমেগা। ইএ ডিপেন্ড করে হচ্ছে তোমার ফাই এর উপরে আর ওমেগার উপরে। আর ফাই কার উপর ডিপেন্ড করে? ফাই ডিপেন্ড করে আইএফ এর উপরে, ফিল্ড কারেন্টের উপরে। আমি কিন্তু ফিল্ড কারেন্ট চেঞ্জ করে নাই, চেঞ্জ করছি করে নাই, আমি হচ্ছে ভিটি চেঞ্জ করছি। ভিটি চেঞ্জ করলে তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো ভিটি চেঞ্জ করলাম, ভিটি চেঞ্জ করলে তো আমার সার্কিটে কারেন্টও চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমি যদি ভিটি বাড়াই তাহলে তো স্যার আই আর আইএফ ও চেঞ্জ হওয়ার কথা। আগে আমি 5 ভোল্ট দিচ্ছিলাম, এখন আমি 10 ভোল্ট দিচ্ছি, তাহলে তো স্যার আমার কারেন্টও বেড়ে যাবে না? আসলে যেটা হচ্ছে সেই চেঞ্জটা আসলে আই এর উপর দিয়ে যায়, আর্মেচার ভোল্টেজের উপর দিয়ে যায়, এখনো সেটা ফিল্ড কারেন্টের উপর দিয়ে যায় না, ঠিক আছে? এজন্য তুমি ইএটাকে আপাতত কনস্ট্যান্ট ধরে নিতে পারো, কারণ তোমার আইএফটা চেঞ্জ হয় না। আইএফ চেঞ্জ না হওয়ার কারণে তোমার ফ্লাক্সও চেঞ্জ হয় না, আর ফ্লাক্স চেঞ্জ না হওয়ার কারণে তোমার ইএ যেটা কে ফাই ওমেগা, সেই ইএটাও চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ হয়েছেটাকে? ভিটি চেঞ্জ করার কারণে এই আইএটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তুমি যদি ভিটিকে বাড়ায় দাও তাহলে আইএ কি হবে? আইএটা বাড়বে, তাই না? ইএ তুমি যদি ভিএ বাড়াও তাহলে আইএ বাড়বে, অর্থাৎ an increase in VA increases IA। আচ্ছা, সেকেন্ড যেটা, সেকেন্ড এরপর স্টেপগুলো আগের মতোই, মানে খুব আগের মতোই তুমি ম্যাচ করতে পারবে। দেখো 2 নাম্বারটা হচ্ছে IA বাড়লে কে বাড়বে? ইনডিউস টর্ক বাড়বে, কারণ টাউ ইনডিউস ইকুয়ালস টু কে ফাই IA। তাহলে IA বাড়াচ্ছ, যেহেতু ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না, ফিল্ড কারেন্ট চেঞ্জ না হওয়ার কারণে ফ্লাক্সও চেঞ্জ হচ্ছে না, এজন্য এখানে শুধু IAটাই বাড়ছে, তাহলে ইনডিউস টর্কটাও বেড়ে যাচ্ছে, টর্ক যেটা ইনডিউস হচ্ছে সেটাও বেড়ে যাচ্ছে। ইনডিউস টর্ক বাড়তে বাড়তে আগের কাহিনী, তোমার লোড টর্কের চাইতে বেশি যদি হয়ে যায়, মানে তুমি 200 নিউটন মিটার তোমার কাছে চেয়েছিল, তুমি দিয়ে দিতে 400 নিউটন মিটার, বেড়ে গেল, তাহলে কি হবে? স্পিডটাও আগের মতো বেড়ে যাবে, স্পিডটা এখন আর 1500 থাকবে না, এটা 3000 এ চলে যাচ্ছে। তাহলে ইনডিউস টর্ক বাড়লে স্পিডও বাড়বে, স্পিড বাড়লে এই যে 4 5 6 যেটা, এই 4 5 6 হচ্ছে আগের 7 8 9 স্টেপটাই, ওই একই জিনিস রিপিট হচ্ছে। এই তোমার সেকেন্ড মেথডের যে 4 5 6টা, সেটা আগের মেথডে 7 8 9 এর ইকুইভ্যালেন্ট, মানে একই আসলে, কারণ মানে একই জিনিস হচ্ছে। দেখো স্পিড বাড়ার কারণে তোমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বাড়বে, আর ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বাড়লে তোমার আইএটা কমে যাবে, ঠিক আছে? কারণ তুমি ভিএ তে একবার বাড়ায় ফেলছো, এখন তার ভিএ তুমি বাড়াচ্ছ না,
ভিএ তুমি একবার বাড়ায় ফেলছো, এটা কাজ শেষ। এখন তোমার যেটা হচ্ছে ভিএ বাড়ার কারণে আইএ বাড়লো, আইএ বাড়ার কারণে টর্ক বাড়লো, টর্ক বাড়ার কারণে স্পিড বাড়লো, স্পিড বাড়ার কারণে তোমার ইএ বাড়লো, মানে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ এটা বাড়লো। এখন আর ভিএটা বাড়ছে না, এখন হচ্ছে ইএটা বাড়ছে। ইএ বাড়লে তোমার আইএটা কি হবে? আইএটা কমতে হবে, কারণ তোমার ভিএটা কিন্তু তুমি আর বাড়াও নাই, ভিএটা কিন্তু এখন কনস্ট্যান্ট। ওকে তুমি একবার 10 ভোল্ট করে নিছো, 10 ভোল্টে থেমে আছে, এখন কিন্তু আর বাড়ছে না বা কমছে না, তাহলে ভিএটা কনস্ট্যান্ট। এর কারণে তোমার ইএটা যখন বাড়ে তখন আইএটাকে আপনা আপনি কমতে হবে, ঠিক আছে? সেকেন্ড ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে, 2 নাম্বার ইকুয়েশন থেকে যদি তোমার ইএটা বাড়ে আইএটা তোমার কমতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওই আইএ কমলে কি হবে? আবার টর্ক কমবে, ঠিক আছে? আইএ কমলে আবার টর্কটা কমবে যতক্ষণ পর্যন্ত সেটা লোড টর্কের সমান না হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেটা আবার ওই 200 নিউটন মিটার সমান না হয়। এবং একবার সমান হয়ে গেল, লোড টর্কের সমান হয়ে গেল, সেটা আর বাড়া কমা নাই, আর কোনো প্যারামিটার তারপর চেঞ্জ হবে না। তবে তোমার স্পিডটা 3000 থেকে কখনোই 1500 একবার নেমে আসবে না, সেটা একটা মানে নির্দিষ্ট একটা ইনক্রিজ সেখানে অলওয়েজ থেকে যাবে। সেই ইনক্রিজটা তোমার এই যে এই টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছ। এটাও আগের কার্ভটা, আগে ছিল হচ্ছে রেজিস্ট্যান্স, এখন হচ্ছে তোমার ভোল্টেজ, আর্মেচার ভোল্টেজ। আগে তুমি রেজিস্ট্যান্সটাকে বাড়াইছো, ফিল্ড রেজিস্ট্যান্সকে বাড়িয়ে তুমি স্পিডটাকে বাড়িয়েছো, এবার তুমি আর্মেচার ভোল্টেজটাকে বাড়ায় স্পিডটাকে বাড়িয়েছো। আগের মেথডে কি হয়েছিল? আগের মেথডে তুমি 1 নাম্বার শুরু করেছিল হচ্ছে ফিল্ড রেজিস্ট্যান্সকে বাড়ানোর মাধ্যমে, সেকেন্ড মেথডে তুমি 1 নাম্বার স্টেপে শুরু করছো আর্মেচার ভোল্টেজকে বাড়ানোর মাধ্যমে। তাহলে এই দুইটা মেথডের মাধ্যমে তুমি স্পিডকে বাড়াইতে পারো। একটা হচ্ছে তুমি ফিল্ড রেজিস্ট্যান্সকে বাড়াইতে পারো, আর একটা হচ্ছে তুমি আর্মেচার ভোল্টেজকে বাড়াইতে পারো। ক্লিয়ার ব্যাপারটা? এখন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কোশ্চেন আছে বলো। স্যার আছে আচ্ছা, শোনা যাচ্ছে না? হ্যাঁ, একটু কথা কেটে কেটে আসতেছে। স্যার আজকে একটু ও আচ্ছা, আজকে একটু, হ্যাঁ আমি আর আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর ম্যাক্সিমাম তোমাদের 5 মিনিটস দিব, 5 মিনিটস পর তোমাদের ছেড়ে দিব, ঠিক আছে? 5 মিনিটস আমাকে দাও, আমি 5 মিনিটস পরে তোমাদের ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আর এরপরের অংশটা খুব একটা জটিল না, এই জন্য আমি 5 মিনিটস দিলাম, এরপর খুব বেশি টাফ কিছু না, ঠিক আছে? এরপরের যে আলোচনাটা এটা তোমাদের বই থেকে স্ক্রিনশট নেওয়া, এটা হচ্ছে 3 নাম্বার একটা মেথড, কিন্তু এটা খুব একটা ইউজ হয় না। আর একটা মেথড হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্সকে চেঞ্জ করা, আরএ কে চেঞ্জ করা। তুমি এতক্ষণ পর্যন্ত আরএফ কে চেঞ্জ করছো, ভিএ কে চেঞ্জ করছো, কিন্তু তুমি আরএ কে চেঞ্জ করে দেখো না। দেখো আরএ চেঞ্জ করলে কিন্তু খুব সিম্পল। তুমি যদি আরএ চেঞ্জ করো, মানে একদম সহজ কথা হচ্ছে যে তুমি সার্কিটটা দেখো, তুমি যদি আর এটাকে বাড়ায় দাও, আরএ বাড়ালে কি হবে? আর্মেচার রেজিস্ট্যান্স বাড়ালে আইএ আপনা আপনি কমে যাবে, রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট তো কমবেই, আর আইএ কমলে কি হয়? আইএ কমলে আলটিমেটলি তোমার টর্ক কমবে, ইনডিউস টর্ক কমে যাবে, তাই না? আর তুমি যদি আর এটাকে কমায় দাও তাহলে তোমার আর্মেচার কারেন্টটা বেড়ে যাবে, আর্মেচার কারেন্ট বাড়লে টর্কও বাড়বে, টর্ক বাড়লে স্পিড বাড়বে। মানে এই জিনিসটা হচ্ছে জাস্ট রেজিস্ট্যান্সের স্পিডকে কন্ট্রোল করা। এটা খুবই সিম্পল, এবং তবে এটা খুব একটা ইউজ হয় না। কেউ কি গেস করতে পারবে এটা কেন ইউজ হয় না? একজন একটা গেস করো যে আমি কেন আর্মেচার রেজিস্ট্যান্সকে, মানে সহজ কথা হচ্ছে যে আর্মেচার রেজিস্ট্যান্সকে বাড়াইলে কি প্রবলেম হতে পারে সেটা আমাকে বল। কার কোনো আইডিয়া আছে কি প্রবলেম হতে পারে? চিন্তা করে দেখো। আচ্ছা, আমাকে বেশি, হ্যাঁ মানে আর্মেচারে কারেন্ট ফ্লো করানোর জন্য আমার বেশি কষ্ট হয়। আচ্ছা, হ্যাঁ মেইন কথা, হ্যাঁ ওর কথা ঠিক আছে যে আর্মেচারে, হ্যাঁ ওর কথা ঠিক আছে যে আর্মেচারে কারেন্ট ফ্লো করতে কষ্ট হবে। সহজ কথা হচ্ছে যে ওই আর এর ভিতরে যদি ভ্যালুটা বেশি হয় তাহলে এখানে অনেক ভোল্টেজ ড্রপ করবে, আর এখানে ভোল্টেজ বেশি ড্রপ হওয়ার কারণে যেটা হবে যে আমি আউটপুট স্পিডটা কম পাবো, মানে সহজ কথা আমার এনার্জি লস বেশি হবে। ওহমস মানে যে লসটা বা মেকানিক্যাল যে লস, এটাকে বলা হয় কপার লস বলা হয়, ঠিক আছে? কপার লস কেন বলা হয়? ওয়্যারের মধ্যে, রেজিস্ট্যান্সের মধ্যে যখন লস হয়, আই স্কয়ার আর লস, পি ইকুয়ালস টু আই স্কয়ার আর, এই আই স্কয়ার আর লসটাকে বলা হয় কপার লস। আর এর ভ্যালু যত বেশি হবে কপার লস তত বেশি হবে। এজন্য কখনো আর কে বাড়ায় কমায় বা লস বাড়ায় কমায় আমরা কখনো স্পিড কন্ট্রোল করতে চাই না, ঠিক আছে? তো এইটা খুব একটা জন্য জনপ্রিয় মাধ্যম, যেখানে বলা আছে this fact can be easily seen from the equation. The insertion of a resistor is a very wasteful method of speed control. Wasteful মানে এখানে তুমি এনার্জিকে ওয়েস্ট করো, এনার্জি অনেক লস করো, since the losses in the inserted resistor are very large. এর লস বেশি হওয়ার কারণে এটার মাধ্যমে স্পিড কন্ট্রোল খুব একটা করা হয় না। আচ্ছা, ফাইনাল ছিল সিরিজ ডিসি মোটর। এটা জাস্ট আমি তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা বুঝিয়ে ছেড়ে দিব, এটা স্পিড কন্ট্রোল আজকে আমি তোমাদের দেখাবো না, জাস্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, শান্টের ক্ষেত্রে কি ছিল? শান্টের ক্ষেত্রে যেটা ছিল
যে তোমার আর্মেচারের দুই প্রান্ত আর তোমার ফিল্ডের দুই প্রান্ত, ফিল্ড কয়েলের দুই প্রান্ত, এই দুইটা একই টার্মিনালে লাগানো ছিল, তাই না? একই টার্মিনালে লাগানো ছিল। সিরিজের ক্ষেত্রে কি হবে, খুব মানে বোঝাটা খুব সিম্পল। সিরিজের ক্ষেত্রে তুমি এই পাওয়ার সোর্সে ফার্স্টে ফিল্ডের মধ্য দিয়ে যাবে, মানে সার্কিটটা ফার্স্টে ফিল্ড হয়ে তারপর আর্মেচার হয়ে আবার ফিল্ড হয়ে একটা লুপটা কমপ্লিট করবে, মানে এটা সিরিজে কানেক্টেড থাকবে, এখানে কোনো প্যারালাল কানেকশন আসবে না, এখানে হচ্ছে কন্টিনিউয়াস কানেকশন হবে। ঠিক আছে, কোনো প্যারালাল মানে টার্মিনাল দিয়ে তুমি কানেক্ট করবে না, তুমি এখানে কন্টিনিউয়াস কানেক্ট করবে। তার মানে তুমি দেখো এই যে তোমার ভিটি, এই ভিটিটা তুমি অ্যাপ্লাই করলে ফার্স্টে সেটা তোমার যাবে ফিল্ডের মধ্য দিয়ে, ফিল্ডের মধ্যে দিয়ে তারপর আর্মেচার হয়ে আবার সেটা ব্যাক করবে ভিটিতে। এটাই কিন্তু হচ্ছে, দেখো স্ট্রাকচারও দেখো, এটাই হচ্ছে। ভিটিটা ফার্স্টে ফিল্ড হয়ে তারপর আর্মেচার হয়ে তারপর আবার লুপটা কমপ্লিট করছে, এখানেও তাই হচ্ছে। সিরিজে তুমি দেখো ভিটিটা ফার্স্টে ফিল্ড, এই যে এলএস আর আরএস, এখানে এস এ লিখছে, এখানে আসলে এফ তে লেখা উচিত ছিল, মানে এস এ লিখছে হচ্ছে সিরিজ বোঝানোর জন্য। ঠিক আছে, এটা আসলে বেসিক্যালি আর এফ আর এল এফ, ঠিক আছে, এটা সিরিজ বোঝানোর জন্য এস তে লিখেছে। তো এই আর এস আর এল এস টা হচ্ছে ফিল্ডের অংশ, আর আর এ আর ইটা হচ্ছে আগের মধ্যে আর্মেচারের অংশ। এই পুরো জিনিসটা সিরিয়ালে কন্টিনিউয়াসলি কানেক্টেড। ঠিক আছে, এজন্য এটা হচ্ছে সিরিজ কানেকশন। তো এই সিরিজ কানেকশনের মাধ্যমে তোমার কনফিগারেশনটা কমপ্লিট করা হচ্ছে। আর তুমি এটা দেখলে বুঝবা যে এখানে তোমার ফিল্ড কারেন্ট আর আর্মেচার কারেন্ট কি হবে, সেম হবে না, কারণ ফিল্ড আর আর্মেচারের মধ্যে সেম কারেন্ট যাচ্ছে। আগে আমার কি ছিল, শান্টে কি ছিল, শান্টে হচ্ছে আমার ফিল্ড আর আর্মেচার দুইটা আলাদা কারেন্ট ছিল, দুইটা আলাদা পাথ ছিল, এই দুইটা মিললে আমার টোটাল কারেন্টের সমান হতো। আর এখন কি হচ্ছে দেখো, এখন তুমি দেখো যে দুইটা কিন্তু সেম কারেন্ট, ফিল্ড কারেন্ট আর আর্মেচার কারেন্ট সেম কারেন্ট, দুইটা একই পাথে ফ্লো করছে। ঠিক আছে, আর ফাইনাল যে ইকুয়েশনটা একটু মিউট করে দাও, ফাইনাল ইকুয়েশনটা দেখা শেষ করি। ফাইনাল যে ইকুয়েশনটা দেখো যে VT ইকুয়ালস টু এ পুরা, মানে টোটাল যে ভোল্টেজ ড্রপ এই এলিমেন্টগুলোর মধ্য দিয়ে আর ইএ, টোটাল ভোল্টেজ ড্রপ এলিমেন্টের মধ্যে কত, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ, আর এ আর আরএস এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ সেইটা, যেটা হচ্ছে IA ইনটু RA প্লাস RS, এটা হচ্ছে তোমার RA আর RS এর মধ্যে ভোল্টেজ ড্রপটা। আর বাকি থাকলো ইএ, এই দুইটা ভোল্টেজ ড্রপ আর ইএ, এই দুইটার যোগফলটা হচ্ছে টোটাল VT এর সমান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তুমি কার্শফ ভোল্টেজ লটা অ্যাপ্লাই করে এখানে পাচ্ছ। এই হচ্ছে তোমার সিরিজ যে মোটর সেটার ইকুইভ্যালেন্ট সার্কিট। আর টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স আজকে দেখাচ্ছি না, ওই শান্টের মতো এটারও আর কি স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স আছে, আর এটা স্পিড কন্ট্রোল আছে, তো এটা আজকে আর দেখাবো না, সমস্যা না, এটা আমরা নেক্সট দিন দরকার হলে দেখবো। আচ্ছা, তো তোমাদের স্যার গুগল ক্লাসরুমের ড্রাইভ অপশন যদি দেখাতেন ভালো হতো। সরি বুঝতে পারি, ড্রাইভ অপশনটা স্যার গুগল ক্লাসরুমের ড্রাইভ অপশনটা দেখা দিলে ভালো হতো। এটা ও আচ্ছা, ওটা আমি ড্রাইভ তোমাদের ফোল্ডারে গেলাম স্যার। আচ্ছা, তাহলে তোমরা মনে অ্যাক্সেস পাও না এখন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ম্যানেজ করে দিব, সমস্যা নাই। তো আজকে যেহেতু এই পর্যন্তই, আমার মানে একটা রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে, বিশেষ করে সিআর আছো, রাহাত আছো না, রাহাত কি আছো? জি স্যার আছি স্যার। আচ্ছা, আমাদের ওই যে ফার্স্ট দিনের যে ক্লাস ছিল, মানে আমি আসলে প্রথম দিন জানতাম না যে তোমাদের যে দুইটা ক্লাস রোববারে থাকে পরপর। তো ফার্স্ট দিন মানে প্রথম দিন রবিবার দিন জুলাইয়ের 1 তারিখে যে ক্লাসটা, সরি জুনের 28 তারিখে যে ক্লাসটা হয়েছিল, সেটা আমি তোমাদের একটা ক্লাস ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়ে শেষ করে দিয়েছিলাম। তো সেখানে আসলে আমার একটা ক্লাসের টাইম ওয়েস্ট হয়ে গেছিল। ঠিক আছে, এখানে কিছু টপিক আমি দেখাতে পারতাম, কিন্তু এটা আলটিমেটলি আমি তোমাদের দেখাতে পারিনি। তো এই জন্য আমি চাচ্ছিলাম যদি পসিবল হয় তোমাদের ডিসপোজাল টাইমে এই উইকে, শুধুমাত্র এই উইকে, এটা অন্য কোনো উইকে যাবে না, শুধুমাত্র এই উইকে তোমরা এই বুধ বা বৃহস্পতিবার একটা ডিসপোজাল টাইমে আমাকে 40 মিনিটস এক্সট্রা টাইম দাও। এটা কেন করছি, হ্যাঁ বলো। মানে স্যার আমাদের তো মাত্র শুরু হলো স্যার, যদি আমাদের পরে লাগে এক্সট্রা ক্লাস আমরা নেই স্যার, মানে আচ্ছা তারা না, আমি এটা কেন বলছি এটা বলি। আসলে মানে সিলেবাসটা অলরেডি তোমাদের প্ল্যান হয়ে গেছে। আমি তোমাদের ওই হেড স্যার মাহফুজ স্যারের সাথে কথা বলেছি, উনি আমাকে সার্টেন কিছু জিনিস শেষ করতে বলেছেন। তো আমি হিসাব করে দেখেছি যে ওটা শেষ করার জন্য তোমাদের রেগুলার জাস্ট 40 মিনিটস করে আমার ক্লাস নিতে হবে। যেমন আজকেও দেখো, আজকে কিন্তু আমরা 10 মিনিটস লেটে স্টার্ট করলাম, এজন্য কিন্তু আমার আজকের টাইম হয়তো বেশি লেগে গিয়েছে, বাট আমি চেষ্টা করবো আল্লাহ 40 মিনিটসে শেষ করার। ওই যে ফার্স্ট দিনে 40 মিনিটস তোমাদের ওয়েস্ট হয়ে গিয়েছিল, ওইটাকে জাস্ট কভার করার জন্য আমি জাস্ট একটা ডিসপোজালটা তোমাদের এই উইকে এক্সট্রা নিতে যাচ্ছিলাম, যদি তোমাদের পসিবল হয়। এটা তো তোমরা চিন্তা করে দেখো, যদি এই বুধ বা বৃহস্পতিবার তোমরা পারো আমাকে একটা এক্সট্রা ক্লাস ম্যানেজ করে দেওয়ার ট্রাই করো, ঠিক আছে? এটা তো সিআর মাথায় রাখো। আর আরেকটা হচ্ছে যে আমরা নেক্সট যেটা করব, মানে হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। আর নেক্সট যে জিনিসটা আমরা নেক্সট ক্লাস দেখবো সেটা হচ্ছে যে এত কিছু যে পড়াচ্ছি, মানে এত যে মেশিন নিয়ে পড়াচ্ছি, এত ক্যালকুলেশন দেখাচ্ছি, এগুলো কেন করছি? মানে তোমরা তো বায়োমেডিক্যাল স্টুডেন্ট, তোমাদের এগুলো কই কাজে লাগবে?
এটা তো আমার চিন্তা করতে হবে, তাই না? যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে তোমরা কি কাজে লাগাতে পারো এগুলো, এগুলা কই কাজে লাগবে সেটার জন্য আমরা নেক্সট দিন থেকে এই যে সিরিজ ডিসি মোটর এটা শেষ করার পরই আমরা চলে যাব হচ্ছে ব্রাশলেস ডিসি মোটর আর স্টেপার মোটর, এই দুইটা আমরা দেখবো। এই দুইটা কই কাজে লাগে? এই দুইটা কাজে লাগে হচ্ছে, তোমরা সেন্ট্রিফিউজাল মেশিন চিনো না সবাই? সেন্ট্রিফিউজাল মেশিন সবাই তো চিনার কথা। সেই সেন্ট্রিফিউজাল মেশিনের ভিতরে কিন্তু এই টাইপ মোটর গুলো ইউজ করা হয়। ইভেন এমআরআই মেশিন বা সিটি স্ক্যান যে মেশিন বা ইমেজিং যে মেশিন গুলা, সেগুলোর ভিতরে কিন্তু এই টাইপ অনেক মোটর ইউজ করা হয়। তো সেই টাইপ কিছু অ্যাপ্লিকেশন বেস দুইটা বা তিনটা স্পেশাল মোটর আমরা দেখে এডিসি মোটর পার্টটাকে শেষ করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্ল্যান আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমি ফাইনাল যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে তোমাদের ছেড়ে দিচ্ছি, যে দুইটা ক্লাস দুইটা অ্যাটেন্ডেন্স আমাকে নিতে হচ্ছে। ঠিক আছে, ওকে। তো আগের মতো তোমরা, হ্যাঁ বলো। স্যার আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি স্যার। গত ক্লাসেরটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। গত ক্লাসে তোমার রোল কত ছিল? স্যার 19। ঠিক আছে 19। আচ্ছা ঠিক আছে, আমি আমারটাও স্যার 29 স্যার। 29। আচ্ছা আচ্ছা, তো এটা মানে আমি ফার্স্ট ক্লাস, মানে আজকে যেহেতু প্রথমবার দুইটা ক্লাস একসাথে হচ্ছে, এই জন্য আমি আজকে সবাইকে অ্যালাউ করছি। তো এটা একটু মনে রাখবা যে দুইটা ক্লাস কিন্তু দুইটা অ্যাটেন্ডেন্স হবে। ঠিক আছে, এটা মনে রেখে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিও, তাহলে সুবিধা। হ্যাঁ বলো, কিছু বলবা? অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় পুরো ক্লাস ছিল স্যার। ও ক্লাস ছিল, কিন্তু ওই যে তোমরা তো অ্যাটেন্ডেন্স মানে আমাকে রেসপন্ড করতে হবে, তাই না? রেসপন্ড না করলে আমি কেমনে বুঝবো? আচ্ছা আমি আবার রোল কল করছি। রোল 1 পি লিখলে হবে, জাস্ট পি লেখো। হ্যাঁ, তারপর রোল 2, রোল 3, রোল 3। আচ্ছা, তাসনুবা কে আছো? আচ্ছা হ্যাঁ, রোল 4, 5। মিনার কে আছো? হ্যাঁ, 6, 7, 7। আচ্ছা 7। মাইশা ইসলাম আজকে অ্যাবসেন্ট। আচ্ছা ও মনে অসুস্থ হতে পারে বা নেট কানেকশন প্রবলেম থাকতে পারে, দুইটা ক্লাসে কিন্তু অ্যাবসেন্ট। ঠিক আছে আজকে। তারপর হচ্ছে রোল 8, রোল 9, 10, 11, 12, 13, সরি 14, 15, 16, 17 তামিম। আচ্ছা 18। আচ্ছা 18। আচ্ছা 18 পরে আসছে, আগের ক্লাসে অ্যাটেন্ডেন্স দেওয়া নাই। তো আগের ক্লাসেরটা আমি দিয়ে দিচ্ছি আজকের মতো, বাট নেক্সট দিন থেকে, নেক্সট সানডে থেকে তোমরা অবশ্যই দুইটা ক্লাসে প্রেজেন্ট ট্রাই করো। ঠিক আছে, 19, 20, 21, 21। জারিন তাসনিম আছো? আচ্ছা তারপর আগের ক্লাসে ছিল। আচ্ছা 22, 22 হ্যাঁ আছো। 23, 23 হ্যাঁ আছো। তারপর 24, 24 রাহাত কই গেল? আচ্ছা তারপর 25, 26, 26 তানভীর। আচ্ছা ও তো আগের ক্লাসে অ্যাবসেন্ট ছিল। তারপর হচ্ছে 27 আরিফুল ইসলাম সোহান। আচ্ছা ও আগের ক্লাসে অ্যাবসেন্ট আছে। ওর কিন্তু তিনটা, মানে 27 একটু জানার চেষ্টা করো, কিন্তু তিনটা অ্যাটেন্ডেন্স কিন্তু ওর, মানে গত ক্লাসের এবং আজকের দুইটা ও কিন্তু পাচ্ছে না। সো এটা একটু ওকে জানার চেষ্টা করো। ওর হয়তো কোনো মানে প্রবলেম থাকতে পারে, তো যদি প্রবলেম থাকে অ্যাটলিস্ট একটা অ্যাপ্লিকেশন বা কিছু করতে বলো। ঠিক আছে। আচ্ছা তারপর 28, 28 তানিম আছো? তানিম তো গত ক্লাসে ছিল, কই গেল? হ্যাঁ স্যার ওই যে 27 হচ্ছে গ্রামের দিকে, তো হচ্ছে ওর নেটওয়ার্ক অনেক। আচ্ছা আচ্ছা এই জন্য সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর 28 তানিম কে আছো? তানিম নাই আছে, ওর নেট প্রবলেম। ঠিক আছে। 29 শিফাত অলরেডি দিয়েছো। ঠিক আছে হ্যাঁ। 30, 31, 31। আচ্ছা 31 তো আগের ক্লাসে ছিল। আচ্ছা তারপর হচ্ছে 32, 33, 33। আচ্ছা 33 আজকে দুইটা ক্লাসে অ্যাবসেন্ট, তো ওকে একটু মানে যোগাযোগ করার ট্রাই করো।
তারপর 34, 35, সরি 36, 36, হ্যাঁ ও আচ্ছা ওর দুইটা ক্লাসে অ্যাবসেন্ট, তো কন্ট্যাক্ট করে ট্রাই করো ওর সাথে। আচ্ছা তারপর হচ্ছে 37, 38, আচ্ছা হ্যাঁ 38 ও দুইটা ক্লাসে অ্যাবসেন্ট, 39, 40, 40 আদিবা তাসনিম। আচ্ছা আদিবা তাসনিম গত ক্লাসে ছিল অবশ্য। আচ্ছা আর লাস্টে 41। আচ্ছা হ্যাঁ 40, 41 দুইজনই আছে, সমস্যা নাই। তাহলে আচ্ছা হ্যাঁ জারিন তাসনিমও দিয়েছে, ঠিক আছে। তো মোটামুটি যেটা আমি দেখলাম যে 38, 27, 26 আর হচ্ছে রোল 7, এই চারজন। আর রোল 33 আছে, আমি আরেকবার বলি রোল 7, তারপর রোল 26 তানভীর হাসান রিয়াদ, 27 আরিফুল ইসলাম সোহান, 33 ফেরদৌস ওয়াহিদ অনিক, 36 ফাহিম ফরহাদ, আর 38 খন্দকার মাহমুদ শাহরিয়ার। এই 6 জন হচ্ছে দুইটা ক্লাসে আর কি অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে। তো একটুখানি ওদের সাথে কন্ট্যাক্ট করে ট্রাই করো। ওকে ঠিক আছে, তাহলে আজকে থ্যাংক ইউ, অনেকক্ষণ সময় তোমরা স্পেন্ড করলা, থ্যাংক ইউ। তো আমি চেষ্টা করবো মানে ভিডিওটা আর এই যে ফাইলটা এটা তাড়াতাড়ি আপলোড দিয়ে দিতে, ঠিক আছে। ওকে ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।